হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ওকে, তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে, রাইট? আচ্ছা, তো সবাই যুক্ত হলে আমরা ক্লাস শুরু করবো আর কি। ওকে, তো আজকে লাস্ট ক্লাস, 12 নম্বর ক্লাস। সো আমরা দেখতে দেখতে গতিবিদ্যা শেষ করে ফেলছি। গতিবিদ্যার আমরা ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর মতো গুছায় পড়ছি, ইচ অ্যান্ড এভরিথিং। আজকে বইয়ের কিছু অঙ্ক আমরা সলভ করবো এবং সোফার 11টা লেকচারে আমরা যা যা কিছু অঙ্ক সলভ করছি, তোমরা যদি একটু বইয়ের পৃষ্ঠাটা উল্টায় দেখো তাহলে দেখবা সব কিছু আমরা গুছায় পড়ে ফেলছি। ঠিক আছে, সব কিছু আমরা গুছিয়ে পড়ে ফেলছি। সো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি যে খুব ইম্পর্টেন্ট ছিল তা না, কারণ আমরা মেজরিটি জিনিসপত্র পড়িয়া ফেলেছি। ওকে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা আজকে ক্লাসে বই আমি উল্টায় পাল্টা দেখলাম যে আচ্ছা কী কী অঙ্ক আর থাকতে পারে। তো টুকটাক কিছু অঙ্ক আছে বইয়ের, যে অঙ্কগুলো আসলে আমরা সবাই পারি, তারপরেও আজকে ক্লাসে আমরা কয়েকটি অঙ্ক বইয়ে সলভ করবো, দ্যাটস ইট। ওকে, তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নূরে জান্নাত, আমি ভালো আছি। আলিফ স্যার আপনি জোস, মাই প্লেজার। নিয়াজ ভাই বস। আচ্ছা, ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? তো এই যে 2-1 মিনিট টাইম নিচ্ছি আর কি, এর ভিতরে তোমরা সবাই যুক্ত হলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, ফাইন। আমি আজকে প্রথম, ওয়েলকাম জলি। তোমার নামটাও জলি তো, হ্যাঁ, ইমা আহমেদ জলি, ওয়েলকাম ইমা। তুমি মন দিয়ে রেগুলার ক্লাস করবে এরকম, আজকে যেমন প্রথম এভাবে করতে করতে লাস্টের দিনও যেন থাকো। ওকে, ফাইন। ওকে, ভেক্টর আর্কাইভ নিয়ে একজনে কথা বলছো আইমান। আচ্ছা, ভেক্টর কিন্তু তোমাদের অলরেডি রেদোয়ান করে দিছে পুরোটা, তারপরেও আমার আর্কাইভ ওখানে অ্যাড হওয়ার কথা। আচ্ছা, তো আর্কাইভ অ্যাড করতে বলা হয়েছে। তো আজকে ক্লাসের পরে আমি আরেকবার দেখে দিব, আর্কাইভ আমারটাও পাবা। ঠিক আছে, ওকে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা হচ্ছে গিয়া বইয়ের কিছু অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে, বইয়ের কিছু অঙ্ক আমরা সলভ করব এবং আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলবো, সেটা হচ্ছে পুরো ক্লাস যদি আমার এই 12টা সবাই তোমরা করে থাকো এবং তোমরা যদি এই সব কিছু করার পরে, অঙ্ক কখনো এমসিকিউ আর সিকিউ হিসেবে আলাদা হয় না। অঙ্ক তো একটা অঙ্ক, সেটা এমসিকিউ ফর্মে আসতে পারে, সেটা সিকিউ ফর্মে আসতে পারে, নানা রকম ফর্মে আসতে পারে। সো আমার ক্লাসে আলাদা করে আসলে এমসিকিউ সিকিউ এর ক্লাস আমরা আলাদা করে করি না, আমরা ওভারঅল কনসেপচুয়ালি সব পড়ি। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদের যদি এগুলো দরকার পড়ে সেগুলো আমরা আসলে আর্কাইভ আকারে তোমাদেরকে দিতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এবার আসো, আর দেরি না করি, আমরা ধীরে ধীরে ক্লাসের মধ্যে চলে আসি। তোমরা সবাই কিন্তু এখনই চলে আসতে হবে, রেগুলার ক্লাসে থাকতে হবে। তোমরা যদি রেগুলার ক্লাসে না থাকো তাহলে ভাল লাগে না। এরপরে কোন চ্যাপ্টার পড়াবেন আলিফ? এরপরে ওই যে তোমরা ওয়েট করে আসো নিউটনিয়ান বলবিদ্যার জন্য। নিউটনিয়ান বলবিদ্যা একটা চমৎকার প্লেলিস্ট বানাবো তোমাদের জন্য এবং এরপরে আমরা নিউটনীয় বলবিদ্যা শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস করলে কি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে? অবশ্যই মনি, আজকে ক্লাস করলে এই চ্যাপ্টার ফুললি শেষ হয়ে যাবে এবং সত্য কথা বলতে আমাদের এই চ্যাপ্টার ফুললি শেষ অলরেডি। 10 নম্বর ক্লাসেই ফুললি শেষ হয়ে গেছিলো, তারপরেও আমি এক্সট্রা আরও 2টো ক্লাস তোমাদের জন্য নিয়ে নিচ্ছি। এরপর নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার 4, এরপর নিউটনীয় বলবিদ্যা। তাহলে চলো আজকে আর দেরি না করে আমরা কয়েকটা অঙ্ক সলভ করি, খুবই মুখরোচক কয়েকটি অঙ্ক চলো আমরা সলভ করি। ওকে, তো দেখতেছো এই যে আজকে তোমাদের প্রথম অঙ্ক। ওকে, তো মনোযোগ দিয়ে দেখবে, এইগুলো কোনো অঙ্কই লাগবে না আমাদের কাছে, আমরা এত সুন্দর করে পড়েছি যে এইগুলো আমাদের আর কোনো অঙ্কই লাগবে না। তাহলে চলো আর দেরি না করি, আমরা অঙ্কগুলোর উপরে ঝাঁপায় পড়ি। তাহলে প্রথম অঙ্ক কি বলছে? একটি বস্তুর বেগ দেওয়া আছে, হ্যাঁ, একটি বস্তুর বেগ এটা দেওয়া আছে। তো বলছে 2 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যে বেগের পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রথমেই দেখো বেগের কিন্তু ইকুয়েশনটা আমাদেরকে এখানে দিয়ে দিছে, এই যে এত প্লাস এত। ওকে, ফাইন। তাহলে আমরা বেগের ইকুয়েশনটাকে আগে তুলে ফেলি। দেখো দেওয়া আছে ভিএক্স কত বলা আছে, 0.1 মিটার পার সেকেন্ড প্লাস 0.02 মিটার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিউব। ওকে, মিটার পার সেকেন্ড কিউব সঙ্গে টি স্কোয়ার। কেন এটা মিটার পার সেকেন্ড কিউব বলো তো? কারণ তোমরা সবাই বুঝতেছো বেগের একক তো হওয়া উচিত মিটার পার সেকেন্ড, বেগের একক হওয়া উচিত মিটার পার সেকেন্ড। এইখানে মিটার পার সেকেন্ড ঠিক আছে, এখানে মিটার পার সেকেন্ড কিউব কেন বলো তো? কজ টি এর একক তো সেকেন্ড, টি এর স্কোয়ার না, মানে সেকেন্ডের স্কোয়ার। দেখো এই যে সেকেন্ডের স্কোয়ার আর হচ্ছে গিয়া
এইখানে 10⁻³ দুইটা যোগ হয়ে গেলে হবে মিটার পার সেকেন্ড। দেখো s⁻³ ইন্টু s², তাহলে গুণ করলে আমরা পাচ্ছি s−1 মানে মিটার পার সেকেন্ড, একই রকম থাকতেছে, তাই না? তার মানে সব কিছু এখানে ঠিকঠাকই আছে, বুঝছি। এখন আমাদেরকে প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে কিছু অঙ্ক আমরা দেখাই, এগুলা কিন্তু সিকিউ এমসিকিউর ভিতরেরই কিছু অঙ্ক, হ্যাঁ, সিকিউ এমসিকিউর ভিতরেরই কিছু অঙ্ক, কিন্তু আমি ওইভাবে সিকিউ এমসিকিউ আকারে তোমাদের কিছুই দেখাবো না, অঙ্ক আকারে অঙ্ক করবো। ওকে ফাইন, এইভাবেই আমরা পুরো ক্লাস জুড়ে যা যা করছি, পুরো 12টা ক্লাস জুড়ে ওইটা দিয়ে গতিবিদ্যা সব তুমি পারবা। ওকে ফাইন, তাহলে এবার বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেগের ইকুয়েশন দেওয়া, বেগটা কার উপরে ডিপেন্ড করছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে বেগ যে আছে, বেগটা ডিপেন্ড করতেছে সময়ের উপরে। সময়ের মান ভিন্ন ভিন্ন হলে বেগের মান ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখন বলছে 2 সেকেন্ড ও 5 সেকেন্ডের মধ্যে বেগের পার্থক্য কত? তো বেগের পার্থক্য বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 2 সেকেন্ডে বেগ বের করি। 2 সেকেন্ডে বেগ, তাহলে সময়ের ভ্যালু জাস্ট 2 বসায় দিব। তাহলে এই এককগুলো আর লিখলাম না, এককগুলো ঠিক আছে, 0.1 প্লাস 0.02 ইন্টু টি এর ভ্যালু কত বসাবো? 2 এর স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব 2 সেকেন্ডে বেগ কত। ঠিক তেমন করে এটা হলো 2 সেকেন্ডে বেগ, আর ভি প্রাইম হচ্ছে 5 সেকেন্ডে বেগ। এই টি এর ভ্যালু 5 বসাবো, 0.1 প্লাস 0.02 ইন্টু এখানে 5 বর্গ। তাহলে এই দুটো ক্যালকুলেশন করতে কে না পারবো, তাই না? এটা বইয়ের অঙ্ক কিন্তু, হ্যাঁ, বিভিন্ন বইয়ের অঙ্ক আর কি। ওকে, তো প্রথমটা যদি ক্যালকুলেশন করি, এটার আনসার আসবে হচ্ছে গিয়া 0.18 মিটার পার সেকেন্ড গেল একটা। পরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে ফেলবা, এটা আসবে 0.6 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বলছে 2 সেকেন্ড ও 5 সেকেন্ডের মধ্যে বেগের পার্থক্য। তাহলে বেগের পার্থক্য কত হবে 2 সেকেন্ড ও 5 সেকেন্ডের মধ্যে? 5 সেকেন্ডে যত বেগ আর 2 সেকেন্ডে যত বেগ, এই দুইটা বেগের বিয়োগফল। কত দেখো, এই বেগটা সবসময় এক্স অ্যাক্সিসে, খেয়াল করে দেখো, বেগটা সবসময় এক্স অ্যাক্সিসে, খেয়াল করছো এখানে ভি এক্স দিয়ে রাখছে, এক্স দ্বারা বুঝেছে এক্স অ্যাক্সিসে, মানে বেগের দিক দুইটারই এক। তাহলে একই দিকে যদি হয় তাহলে পার্থক্য বের করার সময় ডিরেক্ট বিয়োগ করলেই হবে, ভেক্টর রাশি, সোজা হিসাব। ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো, একই দিকে আছে, সো সিম্পলি আমরা বিয়োগ করে দিব। এখন এই দুটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো 5 সেকেন্ডে বেগের মান 0.6 আর 2 সেকেন্ডে বেগের মান ছিল 0.18, তো এই দুটাকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলেই আমরা বেগের পার্থক্য পেয়ে যাব। দুইটাই যেহেতু একই দিকে হইলে পার্থক্য মানে ডিরেক্ট বিয়োগ করা যায়। ওকে ফাইন, তাহলে 0.6 মাইনাস 0.18, 0.6 মাইনাস 0.18 যেটা করলে আসবে 0.42 মিটার পার সেকেন্ড, 0.42 মিটার পার সেকেন্ড, 0.42 মিটার পার সেকেন্ড আনসার। আশা করি সবাই এগুলো বুঝতে পারছো। এর আগের 11টা ক্লাস আমরা যা পড়ছি দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট। আজকে জাস্ট প্রবলেম, আমরা কয়েকটি প্রবলেম সলভ করতেছি, এবং এর আগের 11টা ক্লাসটাই মেজরিটি প্রবলেম আমরা সব সলভ করতে পারবো। তোমরা বই যারা মিলাই দেখছো তাদের মন থেকে ডেফিনেটলি এটা থ্যাঙ্কসই আসার কথা যে হ্যাঁ আসলেই ভাইয়ের ক্লাস করে অঙ্কগুলো আমরা পারতেছি। তারপরেও আমি বলেছিলাম লাস্টের দিন আমরা কিছু অঙ্ক আরও সলভ করবো, সেটা আমরা করছি। ভেরি গুড, এই যে আমার সঙ্গে সঙ্গে আনসার দিয়ে ফেলছো রিমা, তারপর হচ্ছে গিয়া অনেকে আনসার দিছো। ওকে সুলাইমান, তোমার মারবো ধরে, হ্যাঁ তোমাকে মারবো। ওকে কালকে বাবা কাউসার আহমেদ। ওকে ফাইন, তো গেল এটা প্রথম অঙ্ক আমরা সলভ করছি। ওকে বেগের পার্থক্য বের করলাম। পরের অঙ্কে কি বলছে? পরের অঙ্কে বলছে একটি বস্তু, ওই একই অঙ্ক, স্টেটমেন্ট এক, দেখো ওইটাই দেওয়া আছে। বলছে বস্তুর গড় ত্বরণ কত? বস্তুর গড় ত্বরণ বের করতে হবে। এবার বের করতে হবে গড় ত্বরণ। তো গড় ত্বরণ ইকুয়ালস টু কত? আমরা এটা জানি, ত্বরণ। গড় ত্বরণ যখন আমরা বের করব আমাদের জানা আছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন কি আমরা পেয়ে গেছি না? অলরেডি বেগের পরিবর্তন কি আমরা আগের অঙ্কে বের করছি। বেগের পরিবর্তন হচ্ছে 0.42, বেগের পরিবর্তন হচ্ছে 0.42, লাগবে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন কত হয়েছে খেয়াল করো,
2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড হয়েছে, মানে 3 সেকেন্ড সময় বাড়ছে। 5 - 2 এত সেকেন্ড, মানে সময়ের পরিবর্তন 3 সেকেন্ড। এই যে বেগের পরিবর্তন হয়েছে 0.42, এটা হয়তো সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে এখানে 3 দ্বারা ভাগ। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে ত্বরণ আমরা পেয়ে যাব 0.42 ডিভাইডেড বাই 3, যেটার ভ্যালু গড় ত্বরণ যেটা, এটার ভ্যালু 0.14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন, 0.14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি সবাই আমরা এটা বুঝে ফেলছি। ওকে ফাইন। এই যে সাইফুল ইসলাম লিখছো যে ভাই আমি কিছু পারি না। তো সাইফুল তুমি হয়তোবা পরে যুক্ত হইছো, এরকমই নাই তো নাকি? ওকে, ম্যাথ কয়টা করাইছে? এই দ্বিতীয় ম্যাথ। ওকে, সুমাইয়া ইব্রাহিম জিজ্ঞাসা করছো সাইফুল এই সবগুলো ক্লাস করে ফেলবা, যতগুলো ক্লাস আছে সবগুলো করে ফেলবা তুমি, হ্যাঁ? তারপর তুমি পারবা। তাহলে আমরা এই অঙ্ক দুটা পেরে ফেলছি। এরপরের অঙ্কে কি বলছে? একই স্টেটমেন্ট। এরপরের অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে, দেখো স্টেটমেন্ট একই আছে, এটা 3 নম্বর অংশ। এটাতে বলছে 2 সেকেন্ড সময়ে কণার তাৎক্ষণিক ত্বরণ, আগে তো গেছে গড় ত্বরণ, এবার চাইছে তাৎক্ষণিক ত্বরণ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। তাৎক্ষণিক ত্বরণ বের করতে হবে। তো তাৎক্ষণিক ত্বরণটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা জানি ত্বরণ বের করার ওয়েটা কি। দেখো ভি ইকুয়ালস টু দেওয়া আছে, এককগুলো লিখলাম না, 0.1 একক সব এই সাইডেই আছে, 0.02 টি স্কোয়ার। সো দেখতেই পাচ্ছি এখানে বেগটা হচ্ছে সময়ের একটা ফাংশন। তাহলে আমরা ত্বরণ ইকুয়ালস টু কি জানি? ত্বরণ ইকুয়ালস টু এটা আমরা সবাই জানি যে ত্বরণ এক্স অ্যাক্সিসেই ত্বরণটা হবে, বেগ যেহেতু এক্স অ্যাক্সিসে। ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে গিয়া সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। এটা আমরা আগের দিন দেখছি। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকেই আমরা ত্বরণ বলি। মানে সোজা কথা এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এখানে জাস্ট বেগের ভ্যালুটা বসাই দিয়ে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করলে আমাদের এই অঙ্ক হয়ে যাবে। ডিফারেন্সিয়েট করবো এবং 2 সেকেন্ডে বলছে, ওখানে টাইমটা বসাই দিলে আমরা পেয়ে যাব ওই সময়ে ত্বরণ কত। তাহলে এবার আসো আমরা এই ডিফারেন্সিয়েটটা করি। তাহলে এই যে ডিডিটি ভিএক্স এর ভ্যালু এইটা এখানে বসাবো, 0.1 প্লাস 0.02 টি স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা ডিফারেন্সিয়েশন শিখছিলাম 10 নম্বর ক্লাসে। ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত আসে? ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে আসে 0। আমরা জানি এটা একটা ধ্রুব সংখ্যা, এটা ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস এইটারে যখন ডিফারেন্সিয়েট করব প্রথমে ধ্রুবকটা বেরোয় আসবে। ধ্রুবকটা 0.02 ধ্রুবক বেরোয় আসছে। এরপরে টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে 2t। এইটা পারি না এমন কেউ নাই। টি স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা নামছে, আর টি এর পাওয়ার 1 কমাইতে হবে। তাহলে 2 নামছে আর টি এর পাওয়ার 2 থেকে 1 কমাইলে 1 থাকে। তাহলে এরকম হবে, দেখো এই 0 তো 0, 0.04 টি। এইটা হচ্ছে ত্বরণের সমীকরণ। তার মানে বুঝতেছি ত্বরণ ও সময়ের একটা ফাংশন। টাইমের ভ্যালু ভিন্ন ভিন্ন বসাইলে ত্বরণের ভ্যালু ভিন্ন ভিন্ন আসবে। তো আমাদের কোন টাইমে চাইছে? 2 সেকেন্ড সময়ে ত্বরণ চাইছে, মানে টাইমের ভ্যালু 2। তার মানে এই ইকুয়েশনেই টাইমের ভ্যালুটা 2 বসায় দিতে হবে। এই ইকুয়েশনেই টাইমের ভ্যালুটা 2 বসায় দিতে হবে। 0.04 ইন্টু টি এর ভ্যালুটা 2, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন। তাহলে ax ইকুয়ালস টু 0.02 ইন্টু 2, যেটা ভ্যালু আসবে হচ্ছে গিয়া 0.08 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন। তাহলে দেখো খুব সুন্দর মতো আমরা আমাদের আনসারটা পেয়ে গেলাম। এগুলো কি কঠিন অঙ্ক? এই বইয়ের অঙ্ক দেখলে এই টাইপের কিছু অঙ্ক তোমরা পাবা। ডিফারেন্সিয়েশনের জাস্ট একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা ওকে
কারো যেন কোনো ক্লাস বাকি না থাকে, কারো যেন কোনো ক্লাস আজকের ক্লাস হয়ে যাওয়ার পরে বাকি না থাকে। এই ক্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিউটনিয়ানের একটা বড় প্লে লিস্ট বানাবো তোমাদের জন্য, সব থেকে গুছায় একটা প্লে লিস্ট বানাবো, একটা প্লে লিস্ট বানাবো এরকম সব থেকে গুছায়া। অনেক দিন যাবত হয়ে গেছে, তোমরা 27 ব্যাচের অনেক স্টুডেন্ট আমাকে চিনো যারা আমার এই কোর্সে যুক্ত হয়েছো, আর 22-23 ব্যাচের এরা বা 24 ব্যাচের ওইসব পোলাপান চিনে, বা আজ থেকে অনেক আগের ওই 15-16 ব্যাচ বললে ওরা হয়তো বা চিনবে। বাট কথা হচ্ছে রিসেন্ট টাইমে আমার কোনো আসলে ওরকম প্লে লিস্ট নাই। তোমরাও তো অনেক সময় বলো না যে নিয়াজ ভাইয়ের কাছে পড়ি, নিয়াজ ভাইয়ের প্লে লিস্ট দেখছোস, নিয়াজ ভাইয়ের পড়ানো দেখছোস, এটা যখন তোমরা বলো তখন অনেকেই হয়তো বা তোমার ফ্রেন্ডরা বলতে পারে কোন নিয়াজ ভাইয়ের কথা বলতেছে। সো এটার কারণটা হচ্ছে এই রেগুলার তোমাদের কোর্সের ক্লাস নেওয়া হচ্ছে ঠিকই, বাট একটা চমৎকার প্লে লিস্ট দরকার যেখানে পূর্ণাঙ্গভাবে নিউটনিয়ান মেকানিক্স, দ্য হার্ট অফ ফিজিক্স, ফার্স্ট পেপার ফিজিক্স, এটাকে সুন্দর করে পড়াবো, এত সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ তোমরা তো উপকৃত হবাই। একটা রেকর্ডেড প্লে লিস্ট আকারে যাবে, এটা সব কিছু গুছায় পড়া দেওয়া হবে এবং তোমাদের সঙ্গে আলাদা করে একটা সেশনও নিব। সো সেটা আবার পাবলিকালি পোস্টও করব, ওকে। সো ওইটা যখন চলবে তখন তোমরা একটু সুযোগ পাচ্ছ এইখানটাতে, যদিও রেদন একটা চ্যাপ্টার টানবে, বাট তার মধ্যেও তোমরা একটা সুযোগ পাচ্ছ ওই সময়টাতে। সো আমি আশা করবো এর মধ্যে ভেক্টরের আমি আর্কাইভ প্লেস করে দিব, ডিনামিক্স তো শেষই হয়ে যাচ্ছে, তো এইগুলো সুন্দর করে সব গুছায় করে ফেলবো। আর আর্কাইভে তো আমি সবই দিয়ে রাখছি, আর্কাইভে 10টা চ্যাপ্টারই দিয়ে রাখছি, তার মানে তোমাদেরকে আটকায়, তোমাদের কেউ আটকে রাখতে পারবে না, ওকে, আটকে রাখতে পারবে না, ওকে ওকে। এক্সাম কখন নেবেন? এরপরে তো এক্সাম নাজমা, এটাই তো বলতেছি, আজকে ক্লাসটা শেষ করি, এরপরে তোমাদের এক্সাম নিব, একটা ধুমায় একটা এক্সাম নিব, একটা চমৎকার একটা এক্সাম নিব, এক্সামে কারা কারা ভালো রেজাল্ট করে এটা দেখবো, একটা প্রাইজ মানি দিব ইনশাল্লাহ, একটা বড় একটা প্রাইজ মানি দিব, যারা যারা এক্সামে ভালো করবে তাদেরকে একটা বড় একটা প্রাইজ মানি দিব, যাও বলে দিলাম, বিশাল একটা প্রাইজ মানি দিব, ভালো লাগবে যে অনেক টাকা প্রাইজ পেয়েছি, ঠিক আছে। তো প্রিপারেশন সবাই এমনি করেই নিও যেন এক্সামে ভালো করে ওই প্রাইজগুলো যেন পেতে পারো, ঠিক আছে। হ্যাঁ, চ্যাপ্টার 4 পুরো রেকর্ড করে দিব, সুন্দর করে গুছাই দিব চ্যাপ্টার 4, সব সেরা প্লে লিস্ট বানাবো ইনশাল্লাহ, দেখো। আচ্ছা এবার আসে এর পরের অঙ্ক, কি করব সেগুলো তো দেখবাই, সেগুলো তো বলবোই, চলো আজকে ক্লাসটি আগে সুন্দর মতো করে শেষ করে ফেলি, ওকে। একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.4 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, বেগ অর্ধেক হারাইছে, গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে? সো লেটস সে এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, হ্যাঁ এটা একটা দেয়াল। সো একটা বুলেট আমরা ছুটছি, একটা বুলেট আমরা হচ্ছে গিয়া এই দেয়ালে ছুটছি, ওকে। তো এই যে দেয়ালে ঢোকা শুরু করছে বুলেটটা, এই টাইপের অঙ্ক আমরা কিন্তু ক্লাসে করছি, আজকে জাস্ট প্র্যাকটিসের জন্য আবার করতেছি। যখন সে দেয়ালের ভিতরে ঢোকা শুরু করছে তখন এর বেগটাকে আমরা ধরলাম ইউ। এখন গুলিটা কিছু দূর যাওয়ার পরে বেগ অর্ধেক হারাইছে, কতটুকু যাওয়ার পরে? এতটুকু যাওয়ার পরে। সো লেটস সে গুলিটা এখানে আসছে, গুলিটা এখানে আসছে, সো এখানে যখন সে আসছে সে কিছুটা পথ অতিক্রম করে ফেলছে। সো এইটা বলছে কতটুকু পথ সে অতিক্রম করছে, এখানে বলে দিছে এইখানে সে হচ্ছে গিয়ে 0.04 মিটার পথ অতিক্রম করছে, এবং এখানে এসে তার বেগটা কত হয়ে গেছে? এখানে এসে তার বেগটা হয়ে গেছে অর্ধেক, আদি বেগের অর্ধেক, u/2 হয়ে গেছে। সো ও তো এখনো থামে নাই, ও তো এখনো এই বেগ নিয়ে সামনে যাবে। তো জিজ্ঞাসা করছে ও আর কতটুকু যাবে, লেটসে ও এতটুকু গেল, ধরলাম ও আরও এতটুকু গেল, এতটুকু গেল মানে বুলেটটা যখন এখানে এসে পৌঁছাইছে তখন তার শেষ বেগ হয়ে গেছে, শেষ বেগ হয়ে গেছে 0, নাহলে তো আরও যাইতো, বেগ না কমলে তো আরও যাইতে থাকতো। তো আমাদের কোশ্চেনই করছে সে আর কতটুকু প্রবেশ করবে, মানে এইখানে সে আর কতটুকু ঢুকবে, আর কতটুকু গাচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে, আর কতটুকু গাচ্ছে, ঠিক আছে, আর কতটুকু গাচ্ছে এই এসটা বের করব। সো আগে আমরা দেখি এই যে দেয়াল আছে, এই দেয়াল বেসিক্যালি কি করে? দেয়াল কি একটা মন্দন দেয় না? দেখো গুলি যখন ঢুকতে যায়, গুলি যখন ভিতরে ঢুকে, গুলি যখন ভিতরে ঢুকতে থাকে তখন এই দেয়াল কি তারা একটা বাধা দেয়? বাধা দেয় মানে কি, তারা একটা মন্দন দেয়, এই জন্য তো গুলির বেগটা কমতেছে। তাহলে আমরা আগে দেয়ালের মন্দন বের করি। এই দেয়ালের মন্দন সব জায়গায় একই রকম, এখানেও যে মন্দন এখানেও সেই মন্দন, কথা একই তো দেওয়াল। তো মন্দন কেমনে বের করব? আমাদের সেই জানা ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ এস, এই এর মান মাইনাস আসবে, ওখান থেকেই বুঝবো মন্দন। তাহলে দেখো
আদিবেগ ছিল ইউ, এখান থেকে এখানে আসলে আদিবেগ হয়ে গেছে u/2, শেষ বেগ হয়ে গেছে u/2 এতটুকুর জন্য, এই 0.04 মিটারের জন্য। আদিবেগ ছিল ইউ, তাহলে আদিবেগ u²। যখন এই 0.04 গেছে তখন শেষ বেগ হয়ে গেছে u/2, তাহলে এখন এখানে শেষ বেগ u/2 হোল স্কোয়ার টোয়াইস এ। এস কত? এই থেকে এইটুকু গেছে, মানে এখানে এস হচ্ছে 0.04। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতেছি এই পাশটা আসবে হচ্ছে u²/4। এই u² যদি এই পাশে পাঠায় দেই তাহলে এখানে আসবে 3u²/4। এটা সবাই বোঝার কথা। এই দেখো এখানে u²/4, এই u² এই পাশে পাঠাইছি, তাহলে বিয়োগ হয়ে গেছে, তাহলে আসবে -3u²/4। এটা এই পাশে পাঠাইলাম, এই পাশে থাকবে কত? এটা যদি আমরা গুণ করি 0.08a, তাহলে এ বের করে ফেলতে পারবো। a ইকুয়ালস টু -3/4 ইন্টু 0.08 u²। দেখো এটা এখানে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা ত্বরণটা বের করে রাখছি, প্রথম অংশ থেকে ত্বরণটা বের করে রাখছি, যেই ত্বরণের মধ্যে u² রইছে থাকুক, যেই ত্বরণের মধ্যে u² রয়েছে। এবং খেয়াল করে দেখো এই ত্বরণের মানটা আসছে মাইনাস, কারণ মাইনাস দ্বারা বুঝাইছে মন্দন, ত্বরণের মানটা মাইনাস আসছে। এতটুকু থাকলো, এতটুকু এখানে থাকলো। এরপর পরের অংশ এখান থেকে এখানের জন্য এই এসটাই তো বের করতে হবে। আবারও একই সূত্র ইউজ করব, কোনটা? v² ইকুয়ালস টু u² প্লাস টোয়াইস as। এবার এই বিন্দু থেকে এই বিন্দুর মাঝে মনোযোগ, মনোযোগ, হ্যাঁ এই ক্লাসে সবাই থাকবা এবং পূর্ণ মনোযোগ দিবা। ভেরি গুড, আজকে সবাই ক্লাসে আসো, ভালো লাগতেছে, সেরা লাগতেছে। এভাবে করে ক্লাসে থাকতে হবে এভরিডে এভরিডে এভরিডে। ফাইন, ভালোও লাগতেছে। মানে আজকে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, সেই দিনকে শুরু হইলো, তাই না? সেকেন্ড পেপার কোর্স লঞ্চ হয়ে গেছে, যারা যারা এখনো যুক্ত হয় না যুক্ত হয়ে যাও ওটাতে। হ্যাঁ, আমরা পূর্ণাঙ্গ একটা টানেলে যাব, এই ব্যাচ থেকে যেন এইচএসসিতে 200তে 200 পায়, এই সংখ্যাটাও 200 যেন থাকে। এবং এর পাশাপাশি আমি যেন শুনতে পাই এই ব্যাচের স্টুডেন্টরা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা শেষে বলতেছে, ভাইয়া আমি বুয়েটে এততম হয়েছি, আমি বুয়েটে সিএসসি পাইছি, আমি বুয়েটে ট্রিপলি পাইছি, আমি ঢাকা ভার্সিটিতে এই সাবজেক্ট পাইছি, আমি এই ভার্সিটিতে আসি, আমি এই ভার্সিটিতে আসি। আমার এক স্টুডেন্ট 2018 সালে ওরে পড়াই, 18 না 2016 সালে ওরে পড়াইতাম, এই অক্টোবর মাসের 5-6 তারিখের দিকে হঠাৎ করে একটা ভিডিওর নিচে কমেন্ট করছে, ভাই আমাকে চিনছেন, আমার নাম সবুজ, আমি গতকালকে ঢাকা ভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করছি, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। তো সবুজের কথা মনে পড়লো। সবুজ হচ্ছে আমার এই বাসা থেকে দূরে থাকতো, 2006 সালে যখন আমি বুয়েটে পড়ি ওকে আমি ফিজিক্স পড়াইতাম। সো ও হচ্ছে গিয়া এই মাসে ঢাকা ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করছে ট্রিপলিতে। তো এই যে কথাটা আমি শুনলাম, তাই না, আমার মনে পড়ে সবুজকে পড়াইতাম, ও মহাকাশের চ্যাপ্টারটা ওকে পড়াইতেছিলাম 1 মাস ব্যাপী, ও খুব খুশি হইতেছিল, আমি শেষ করতে চাইতেছি, ও বলতেছে ভাই আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আসছে। এই যে পড়াচ্ছিলাম, সেই সবুজ আজকে আমাকে বলতেছে সে ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলের লেকচারার হয়েছে। তো এরকম তোমরা যারা আছো, একদিন আমি ভাই বুয়েটে চান্স পাইছি, আমি ভাই ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, আমি ভাই বুয়েটের টিচার হয়েছি, আমি ভাই ঢাকা ভার্সিটির টিচার হয়েছি, এই যে কথাগুলো শুনবো, আমি একজন গুগলার হয়েছি, আমি একজন ফেসবুকার হয়েছি, আমি এই হয়েছি সেই হয়েছি, এরকম থাকতে হবে, এই ব্যাচে থাকতে হবে, থাকতে হবে। আমি কষ্ট করে পড়াচ্ছি কিসের জন্য? অবশ্যই থাকতে হবে। ফাইন, এবার আসো, থাকবাও তোমরা ইনশাল্লাহ। ফাইন, এবার পরের পথটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এই এসটা বের করতে হবে। তাহলে আদিবেগ কত? u/2, আর শেষ বেগ কত? 0। তাহলে এখান থেকে এখানের জন্য শেষ বেগ 0, আদিবেগ কত? 0 স্কয়ার করলে 0ই, আদিবেগ u/2 থেকে 0 হয়েছে, তাহলে আদিবেগটা ছিল u/2 এটার হোল স্কয়ার প্লাস টোয়াইস। এর ভ্যালু তো বের করা আছে, ওটা বসাই দিব, এর ভ্যালু এখানে বের করা আছে। দেখো এর ভ্যালু -3/4 ইন্টু 0.08 u²। এবার মজার ব্যাপার দেখো, এখান থেকে 0, এখানে u²/4, এইখানে মাইনাস, এই 3 আর 2 গুণ করলে 6 u² ইন্টু এস। খেয়াল করে দেখো তো, এই দুইটার ভিতর থেকে এই u² কমন নিয়ে কি বাদ দিয়ে দেওয়া যায় না? u² যদি আমরা কমন নেই তাহলে তো বাদ, এটা বুঝো না এমন কেউ নাই। দেখো 0, এই যে u² কমন নিছি, তাহলে 1/4 মাইনাস 6/4 ইন্টু 0.08 এস। এখন এই স্কোয়ারের পাশে ভাগ করে দিলে বাদ, তাহলে থাকতেছে 0, 1/4। এই অঙ্ক আমরা ক্লাসেও করছি, সেম কনসেপ্টের অঙ্ক, এটা আলাদা ছিল এস। তাহলে এটাকে সলভ করলে কারে পাবো?
এই ইকুয়েশনকে সলভ করলে আমরা এস পাবো। তো এখান থেকে ইকুয়েশনটা সলভ করে আমরা এস এর ভ্যালুটা বের করে ফেলবো। এখান থেকে ইকুয়েশনটা সলভ করে আমরা এস এর ভ্যালুটা বের করে ফেলবো। আচ্ছা, এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়া 1/75 মিটার। 1/75 মিটার মানে হচ্ছে গিয়ে 0.013 মিটার। 0.013 মিটার। তাহলে এটাই আনসার, এটাই আনসার। ওকে, ফাইন। তাহলে হোপফুলি এটা আমরা সবাই বুঝে ফেলছি। ওকে ফাইন, এতটুকু আমরা বুঝে ফেলছি। নাইমুল ইসলাম বলছে আপনি যখন প্লে লিস্ট বানাবেন তখন কি লাইভ ক্লাস হবে না? প্লে লিস্টটি তো তোমাদের এভরি উইকে আপলোড হবে 2-3টা করে, তো ওটাও তো তোমার করে শেষ করতে হবে। এবং পাশাপাশি যদি লাইভ ক্লাস হবার হয় সেক্ষেত্রে তাহলে সেই ক্লাসটা কন্ডাক্ট করবে হচ্ছে গিয়া রেদওয়ান। ওকে, তো তোমাদের প্রেশার দিব না, আর্কাইভে সবই আছে, তাড়াহুড়া কিছুই করবে না। আমি একটা কথাই বলবো, আমাকে আমার মতো পড়াইতে দাও, আমি তোমাদেরকে সেরা ফিজিক্সটা উপর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইন। আর্কাইভ পুরা সব দিয়ে রাখছে এই কারণেই যাতে করে কোনো সময় কোনো স্টুডেন্টের পড়তে ইচ্ছা করলে এক চ্যাপ্টারটা পড়তে পারলো না সেটা না হয়, এবং খুব ভালো লেভেলে আর্কাইভ দেওয়া আছে। 4 মিটার দ্বারা ভাগ করলেই আনসার আসে। হ্যাঁ ওটা আসে, ওটা তো শর্টকাট মুন। ওকে, এটা তো দেখাইছিলাম আমি। ফাইন, তো গেছে সবাই এই অঙ্ক বুঝছি, এই অঙ্ক বুঝি নাই এমন কেউ নাই, এই অঙ্ক বুঝি নাই, ধূপধাপ কিছু অঙ্ক আমরা সলভ করে ফেলি। ওকে ফাইন, এরপরটা দেখো। একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, একটি ফুটবলকে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো 1 সেকেন্ড পরে। 1 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান নির্ণয় করো। আরে পাইছি, এই অঙ্কগুলাই তো আমরা করছি এতদিন, তাই না? প্রজেক্টাইলের অঙ্ক, আমরা প্রজেক্টাইলে যা যা অঙ্ক করছি এগুলো কোনো অঙ্ক? হে ফাইন। তো দেখো এই বইয়েরই অঙ্ক, তপন স্যার, ইসাক স্যার, এসব বইয়েরই অঙ্ক, এগুলাই তুলছি। তো দেখো একটা ফুটবলকে কিক করা হয়েছে, কত কোণে কিক করছে বলে দিছে, কোণ হচ্ছে গিয়া 30 ডিগ্রি। কত বেগে কিক করছে? বেগ হচ্ছে গিয়া 30 মিটার পার সেকেন্ড, এত বেগে কিক করছে, আদি বেগ। তো ফুটবলটা এইভাবে আকাশে করে উঠছে। মনে করো 1 সেকেন্ড পরে ফুটবলটা এখানটাতে আসছে, 1 সেকেন্ড পরে ফুটবলটা এখানটাতে আসছে। এখন আমাদেরকে বলছে যে এই অবস্থানে তার বেগ কত, 1 সেকেন্ড পরে এখানে আসছে, কতটুকু সময় পরে? টি এর ভ্যালু বলে দিছে যে টি হচ্ছে গিয়া 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে এখানে আসছে। তাহলে আমরা জানি এখানে বেগের দুইটা অংশ থাকবে, এখানে বেগের দুটি অংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক অংশ আর একটা হচ্ছে উলম্ব অংশ। আনুভূমিক অংশকে আমরা বলবো ভিএক্স, উলম্ব অংশকে আমরা বলবো ভিওয়াই। এবং এই ভিএক্স এবং ভিওয়াই যদি আমরা বের করতে পারি তাহলে এখানে আমরা লব্ধি বেগটা পাবো। লব্ধি বেগটাকে আমরা বলি হচ্ছে গিয়া ভি। সেই ভি এর মান হচ্ছে √VX² প্লাস VY²। এগুলো আমি পড়ায় রাখছি, এই টাইপের অঙ্ক আমি করায় রাখছি। এবং এই লব্ধি বেগটা কত কোণে আছে? এই থিটা, এই থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে, কোণটা হচ্ছে এক্স এর সঙ্গে, দ্যাটস ওয়াই এখানে ভিএক্স এখানে ভিওয়াই। তার মানে আমরা বুঝে গেছি যে এই লব্ধি বেগের মান 1 সেকেন্ড পরে সেটা ইকুয়ালস হবে √VX² প্লাস VY²। তার মানে এইখানটাতে আমাদের দুইটা ভ্যালু লাগবে, ভিএক্স এর মান কত, ভিওয়াই এর মান কত, এবং লব্ধি বেগটা কত কোণে আছে সেটাও বের করতে হবে। বেগ নির্ণয় করতে বলছে, বেগের মান কত হবে বলছে, কোণ চায় নাই কিন্তু, শুধু মান চাইছে। দেখো বেগের মান, শুধু মান চাইলে এটাই যথেষ্ট, কিন্তু আমরা কোণও বের করে রাখলাম। যদি বলতো বেগ নির্ণয় করো তাহলে মান কোণ দুইটাই বের করতে হইতো। কোণ ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স VY/VX, তাহলে এই দুইটা ভ্যালু লাগবে আমাদের, এই VY আর VX এর ভ্যালু লাগবে। তো আমরা তো এটা জানি। এই আদি বেগের আনুভূমিক অংশ কত, যেটাকে আমরা বলি হচ্ছে VX, সেটা হচ্ছে V cos θ। এবং এটা না চেঞ্জ হবে না, কারণ কি বলতো, এই x অক্ষ বরাবর ত্বরণের মান কত, 0 তাই। এবং আদি বেগের উলম্ব অংশ কত,
যেটাকে আমরা বলি ভিওয়াই। ভিওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভি সাইন থিটা। এবং আমরা জানি এখানে একটা ত্বরণ আছে যেটা মাইনাস জি, যেহেতু ত্বরণটা উল্টা দিকে কাজ করে নিচের দিকে, তাহলে এটা তো আমাদের জানাই আছে। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। আমি আরেকবার মনে করে দিচ্ছি, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। এক্স অক্ষ বরাবর ত্বরণ না থাকলে সমবেগে চলবে, মানে এক্স অক্ষে জীবনেও বেগ চেঞ্জ হবে না। তার মানে ভি এক্সটা হবে হচ্ছে গিয়া ভি কস থিটা। তাহলে ভি এর ভ্যালু তো অঙ্কে বলাই আছে 30, আর থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। কস 30 হচ্ছে √3/2, মানে 15√3 মিটার পার সেকেন্ড। ভি এক্স পেয়ে গেছি একটা নাম। এবার ভিওয়াই, ভিওয়াই কত হবে দেখো, এই যে উপর দিকে ছুটছি ভি সাইন থিটা, নিচের দিকে তো জি আছে, এই সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ইউটা হচ্ছে উপরে ছুটছি, জি নিচের দিকে কাজ করে। তাহলে ওয়াই অক্ষে আদিবেগ কত? ওয়াই অক্ষে আদিবেগ দেওয়া আছে ভি সাইন থিটা মাইনাস জিটি। ওই যে জি এর কারণে একটু কমছে, মাইনাস জিটি পরিমাণ কমছে জি এর কারণে। তাহলে এখান থেকে দেখো, তাহলে এইটা পেয়ে গেলাম টি সময় পরে ওয়াই অক্ষে বেগ কত, ওয়াই অক্ষে বেগটা একটু কমে আসছে। তাহলে এখান থেকে বুঝতে পারতেছ এই ভি এর ভ্যালু 30 সাইন, এইখানে আসবে কত 30 মাইনাস জি এর ভ্যালু 9.8। কয় সেকেন্ড বলছে? 1 সেকেন্ড বলছে, টাইমটা তো 1 সেকেন্ড পরে বলছে, তাহলে এখানে 1 বসবে। তাহলে এখান থেকে আমরা 1 সেকেন্ড পরে ভিওয়াই এর মান কত সেটাও বের করে ফেলতে পারবো। এটা আসবে 5.2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা ভি এক্স ভিওয়াই পেয়ে গেছি। এবার এদেরকে বসায় দেওয়া, এইটার ভ্যালু আসছে 15√3 আর এটার ভ্যালু আসছে 5.2। তাহলে এখান থেকে ভিটা পেয়ে যাব। ওকে, যেটা আসবে 26.49 মিটার পার সেকেন্ড। এইটাই কিন্তু আমাদের এই অঙ্কটার আনসার। ওকে, শুধু মানই বের করতে বলছিল, তো বেগের মান যথেষ্ট। তারপরেও আমরা এখানে ভিএক্স ভিআই বসায় কোনটাও বের করবো। ভিএক্স ভিআই এর ভ্যালু দেওয়া আছে, ও এই দুটা ভ্যালু এখানে বসাইলে কোনটার মান আসবে 11.31 ডিগ্রি। ওকে, ইন কেস যদি বলতো কত কোণে থাকবে, বেগের মানটা কত হবে এবং কোনটা কত হবে, তাহলে এটাও আমরা এখানে বের করতে পারতাম। এই টাইপের অঙ্ক আমরা ক্লাসে করেছি, এই টাইপের অঙ্ক এই কনসেপ্ট যখন পড়ছি তখনই করছি। এখন যখন করতেছিলাম ওই ক্লাসে তোমরা যারা ছিলে তারা বলতেছিলা বা এই পারি, তাই না? তো পারা অঙ্ক আরেকবার করলে কি ভুলে যাবা? পারা অঙ্ক আরেকবার করলে ভোলার কোনো চান্স আছে? তো ভোলার তো কোনো চান্স নাই। তো দ্যাটস ওয়াই আমরা যতবার সম্ভব অঙ্ক করতে থাকবো, যাতে করে আমাদের অঙ্ক ভোলার কোনো চান্স না থাকে। ঠিক আছে, যাতে করে আমাদের অঙ্ক ভোলার কোনো চান্স না থাকে। এই তো মনি, তারপর সবাই আনসার করছো। সোহাগ বলছো ভাইয়া পিসিএমবি সেকেন্ড পেপারে এনরোল করেছি, ভেরি গুড সোহাগ, সবাই এনরোল করে ফেলবা। কিন্তু আর্কাইভ নাই কেন? আমার সামনে পরীক্ষা ভাই, কিছুটা করেন। অবশ্যই আর্কাইভ থাকবে, আর্কাইভ থাকবে না কেন? আর্কাইভ সেট করা হচ্ছে, অনেকগুলো ভিডিও সেট করা হচ্ছে, লঞ্চই তো করা হলো সেদিনকে, 4-5 দিন হয়েছে। সো সেট করা হচ্ছে, অতগুলো ভিডিও আপলোড করে সেট করতে একটু টাইম লাগে, সেট করা হচ্ছে। এত তারস্য হইও না তোমরা, হ্যাঁ? সব ক্লাস রেডি, ওখানে সেট করা হচ্ছে। ফাইন, আচ্ছা ওকে, সব ক্লাস আমার পাবা, সেকেন্ড পেপারে ফিজিক্সে সব ক্লাস আমার পাবা। ফাইন, তো গেল। এই অঙ্ক আমরা সবাই বুঝিয়া ফেলেছি, এই অঙ্ক আমরা সবাই বুঝিয়া ফেলেছি। এরপরে দেখো আরেকটি অঙ্ক, দেখো ক নাম্বার, এটার কি বলছে? ক নাম্বারে বলছে নিচের চিত্রে একজন ফুটবলার, এই নিচে একটা চিত্র আঁকা আছে, নিচের চিত্রে একজন ফুটবলার একটি স্থির বলকে এত বেগে, এইখানে একটা স্থির বল আছে, চিত্র তো দেখতেছো, স্থির বলকে কত বেগে এটা বলে দিছে, দেখতেছো বেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে, আনুভূমিকের সঙ্গে কত কোণে সেটাও বলে দিছে, 38 ডিগ্রি কোণে। গোলপোস্ট থেকে 5 মিটার দূর থেকে কিক দিলেন। এই যে 5 মিটার দূরে, এটা কি এক্স না? এই যে গোলপোস্ট, আর এটা হচ্ছে গোলপোস্টের উচ্চতা। এই টাইপের অঙ্ক আমি ক্লাসে করাইছি, একদম এই টাইপের অঙ্ক করাইছি। তো গোলপোস্ট থেকে 5 মিটার দূরে, আর গোলপোস্টের উচ্চতা হচ্ছে 2.5 মিটার। 5 মিটার দূর থেকে কিক দিলেন,
গোল বারটির উচ্চতা, এই যে বারের উচ্চতা 2.5 মিটার, বাতাসের বাধা উপেক্ষণীয়। বাতাসের যে বাধা এটা হচ্ছে গিয়ে উপেক্ষণীয়। হ্যাঁ, বাতাসের বাধাকে আমরা উপেক্ষা করব, বাতাসের বাধা আমরা ধরবো না, এখানে বাতাসের কোনো বাধা নেই। ওকে, বলটির সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। প্রথমে বলছে বলটির সর্বাধিক উচ্চতা, মানে প্রাসের সর্বাধিক উচ্চতা বের করতে বলছে। তো প্রাসের সর্বাধিক উচ্চতা বের করার সূত্র সবার মনে আছে, ইডি কোনো অঙ্ক দেখানোর জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে কথা, আমরা সবই পড়ে ফেলছি ক্লাসে, আমরা সবই পড়ে ফেলছি, বারবার বলতেছি, খালি বইটা খুলে তোমার মিলানো বাকি। ভি সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটা তো আমরা ডিরেক্টলি সূত্র আকারে দেখে ফেলছিলাম। তাহলে এবার এখানে ডেটাগুলো বসানো। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু অঙ্কে দেওয়া আছে 12। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু অঙ্কে দেওয়া আছে 38। থিটার ভ্যালু অঙ্কে 38, আর জি এর ভ্যালু সবাই জানি 9.8। তো ওখান থেকে ক্যালকুলেশন করলে সর্বোচ্চ উচ্চতা এইচ বেরো যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 2.78 মিটার। সর্বোচ্চ উচ্চতা এত, মানে বলটা যখন আকাশে উড়বে তখন সর্বোচ্চ এত উচ্চতায় পৌঁছাবে। সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, এটা বের করতে কিছু লাগে না, সিম্পলি জাস্ট আমরা ডেটা বসাইলেই হবে। এই যে অলরেডি তিথি আনসার করে দিছো, এটা সবাই পারি, এটা দেখানোর কিছু নাই, বইয়ের অঙ্ক এরকমই। আচ্ছা, এরপর দেখো, উদ্দীপক অনুসারে গোল হওয়ার সম্ভাব্যতা যাচাই করো। এখন গোল পোস্টের উচ্চতা কিন্তু তোমরা সবাই দেখতেছ 2.5। এখন আমরা বের করব 5 মিটার দূরে যখন বল যাবে তখন বলের উচ্চতা কত। লেটসে বলের ট্রাজেক্টরিটা এরকম, আমরা দেখব 5 মিটার, এই যে 5 মিটার দূরে যখন যাবে তখন বলটার উচ্চতা ওয়াই কত। এই ওয়াইয়ের ভ্যালু যদি 2.5 এর থেকে কম হয় তাহলে গোলে ঢুকবে, সম্ভাবনা আছে। আর যদি 2.5 এর থেকে বেশি হয় তাহলে গোলে ঢুকবে না। আমরা দেখব 5 মিটার দূরে ওয়াইয়ের ভ্যালু কত হয়। তাহলে এইগুলো তো আমরা প্রজেক্টাইলে সূত্র আকারেই পড়ছি। এই কেসে এক্স ইকলস টু কি হয় মনে আছে? এক্স ইকলস টু ভি কস থিটা টি, আর ওয়াই ইকলস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু আমরা পড়ছি। কেমনে হয় তাও জানি, কেমনে হয় সেও আমরা জানি, কেমনে যে এটা হয় সেটাও আমরা জানি। কেমনে হয় আমরা দেখছিলাম, সেটা আরেকবার একটু তোমাদেরকে দেখায়ও দিই, মনে করাই দিই। এই ক্লাসগুলোর আসলে উদ্দেশ্য কি? এগুলো সবই আমাদের ক্লাস বাই ক্লাস পড়া। এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আর একটু মনে করায় দেওয়া ক্লাসে যা যা কিছু পড়ছি। এই যে যখন আমরা ভি বেগে কোনো কাউকে ছুরি আর এটা যদি থিটা হয়, সেক্ষেত্রে আমরা জানি যে তার এক্স অক্ষ বরাবর একটা অংশ থাকবে যেটাকে আমরা বলবো ভি কস থিটা, তার ওয়াই অক্ষ বরাবর একটা অংশ থাকবে যেটাকে আমরা বলি ভি সাইন থিটা। এবং আমরা জানি এক্স অক্ষে কোনো ত্বরণ নাই, এটা এক্স অক্ষে বেগ, এক্স অক্ষে ত্বরণ শূন্য, মানে এটা সমবেগেই চলে এক্স অক্ষে। বাট ওয়াই অক্ষে কিন্তু একটা ত্বরণ আছে, ওয়াই অক্ষে ত্বরণটা মাইনাস জি, ওয়াই অক্ষে ত্বরণটা মাইনাস জি নিচের দিকে। তো দেখো আমরা যখন সরণ বের করব এই বস্তুটা যখন উড়বে সে এখানে আসছে, সো ও ওয়াই মিটার উপরে আছে আর এক্স মিটার দূরত্বে আছে। সো এক্স বের করলে এক্স অক্ষ বরাবর কি সমবেগে চলে না? সমবেগে চলার সূত্র কি? এস ইকলস টু ভিটি। তাহলে এক্স অক্ষ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, এতটুকু গেছে। আর এক্স অক্ষ বরাবর বেগের ভ্যালু হচ্ছে গিয়া ভি কস থিটা, এই যে ভি কস থিটা আদিবেগ, আর সময়টা টি। তাহলে এক্স ইকলস টু আমরা লিখতে পারবো ভি কস থিটা টি, যেহেতু সমবেগে তাই। ওয়াই অক্ষের ক্ষেত্রে ত্বরণ আছে, তাহলে কোন সূত্র? এস ইকলস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু ত্বরণ আছে। সো ওয়াই অক্ষের ক্ষেত্রে সরণটাই ওয়াই, মানে ওয়াই অক্ষে কতটুকু উঠছে। ওয়াই অক্ষে আদিবেগ এখানে দেওয়া আছে ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি
টি স্কোয়ার। এগুলো আমরা শিখছি ক্লাসে, এখনও দেখাইলাম। এক্স ইকলস টু ভি কস থিটা টি, টি সময়ে ওয়াই ইকলস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এমনি করে আমি সূত্র সবগুলো ডিরাইভ করে রাখছিলাম। এই ক্লাসে বলাবান কই গেছো, ক্লাসে বলাবান থাকবে সবসময়, ঠিক আছে? কমলেই আমার মন খারাপ হয়, এক দুইজনও কমা যাবে না। ফাইন, তাহলে এই সূত্র তো আমরা জানি, এখানে এই দুটো ইউজ করে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে প্রথমে আমরা এটা নিলাম, এক্স ইকলস টু ভি কস থিটা টি, এক্স ইকলস টু ভি কস থিটা টি। এখন গোল পোস্টের দূরত্ব কয় মিটার? 5 মিটার। তাহলে এক্সের ভ্যালু 5। বল ছুটছি কত বেগে? বলা আছে 12। থিটার ভ্যালু কত, কত কোণে? 38 ইন্টু টি। তো এখান থেকে সলভ করলে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো, এখান থেকে সলভ করলে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো। আচ্ছা ফাইন, এবং টি এর ভ্যালু আসছে 0.5228 সেকেন্ড। টি এর ভ্যালু 0.528 সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমাদের টি এর ভ্যালু, এইটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু 0.528 সেকেন্ড। ওকে সরি, হ্যাঁ টি এর ভ্যালু আমরা বের করছি। টি এর ভ্যালুটা আমাদের আনসার না, এটা আমাদের লাগবে। মানে সোজা কথা, এই 5 মিটার দূরত্বে যাইতে বলটা মোট এতটুকু টাইম নিছে। এখন আমরা ওয়াই বের করব। এবার আমরা ওয়াইয়ের সূত্রটা নিব, দেখব যে 5 মিটার দূরত্বে যেতে এত টাইম লাগবে, তাহলে এত টাইমে বলটা কত উচ্চতায় থাকবে, সেই উচ্চতাই ওয়াই। এই ওয়াইয়ের ভ্যালু 2.5 এর থেকে ছোট হলে গোল হবে, বেশি হলে উপর দিয়ে উড়ে যাবে। তাহলে ওয়াই বের করার যে সূত্র, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এবার দেখো, ভি এর ভ্যালু আমরা জানি 12, থিটার ভ্যালু 38, আর টি এর ভ্যালু এখানে বের করছি 0.528, ওকে, মাইনাস হাফ, জি এর ভ্যালু 9.8, আর এটা হচ্ছে 0.528, এইটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওয়াই পেয়ে যাব, এবং অ্যাজ পার হাই গেস এই ওয়াইয়ের ভ্যালুটা আসবে 2.53 মিটার। তারপর আমি ক্যালকুলেশন করি। হ্যাঁ এটাই আসছে, দেখছো মুখস্থ পুরা। আচ্ছা তাহলে এবার দেখো, এই ভ্যালুটা তো 0.5 এর থেকে উচ্চতার থেকে বেশি। দেখো ওয়াইয়ের ভ্যালু কত আসছে? 2.53, 53, আর এখানে 2.5। তার মানে কি ওয়াইয়ের ভ্যালু যেটা 2.53, এইটা অবশ্যই 2.5 এর থেকে বেশি, যেটা উচ্চতা। তার মানে তো গোলপোস্টের উপর দিয়ে উড়ে যাবে। তার মানে গোলপোস্টের থেকে উচ্চতা বেশি, মানে গোলপোস্টের উপর দিয়ে উড়ে যাবে। উদ্দীপক অনুসারে গোল হওয়ার সম্ভাবনা যাচাই করো, এইটা হতে পারে একটা সিকিউ। তাহলে সম্ভাবনা কি? গোল হওয়ার সম্ভাবনা নাই, গোল হবার সম্ভাবনা নাই, গোল হবার সম্ভাবনা নাই, সম্ভাবনা শূন্য বা নাই, গোল হবার সম্ভাবনা নাই। গোল পোস্টের থেকে উপর দিয়ে উড়ে চলে যাবে, তাহলে গোল করতে হবে। তাহলে এই যে অঙ্কগুলা, এগুলাই বিভিন্ন সিকিউর মধ্যে এমনি সেমনি নানা রকমভাবে দিবে। তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। অঙ্কের যদি কনসেপ্ট বুঝি, তাহলে সিকিউ আসুক, এমসিকিউ আসুক, আর ওটা সলিড একটা অঙ্ক আকারে আসুক, সবাই আমরা এটা করতে পারবো। গোল হবে না স্যার, এক্স্যাক্টলি গোল হবে না। এটা এই শটটা কে মারছে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো মারছে না মেসি মারছে? বলো, এই গোল পোস্টের উপর দিয়ে কে মারে? আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা বুঝে ফেলছি। তাহলে ডেফিনেটলি আমরা সবাই এই অঙ্কটা বুঝে ফেলছি। ওকে ওকে, ভেরি গুড গাইস, ভেরি গুড, ভেরি গুড। এরপর এই যে একটা অঙ্ক দেখো, আর কয়েকটা অঙ্ক, বেশি অঙ্ক না, আর 4-5টা অঙ্ক। হ্যাঁ জাস্ট কয়েকটা ধরাই দিতেছি আমি তোমাদেরকে, আর 4-5টা অঙ্ক, আর 4-5টা অঙ্ক। এরপরে লাস্টে যে আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ লাস্টে যায় আমরা একটা বোকা বাঁদরের খেলা দেখব, বোকা বান্দরের খেলা দেখব। হ্যাঁ বোকা বান্দরের খেলা দেখব, মজা পাবা। লাস্টে যায় আমরা একটা, নেইমার মারছে এটা বলছো, ভালো কথা বলছো, বোকা বান্দরের আমরা একটা খেলা দেখবো লাস্টে যায়।
ওকে ফাইন, কিন্তু ক্লাসে থাকতে হবে। আর 3-4টি অঙ্ক করব, এরপরে আমরা লাস্টে গিয়ে একটা বোকা বাদরের দিকে গুলি করব, এবং গুলি করার পরে বাদরটার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবে, এরপরে দেখব যে বাদরটার কী অবস্থা হয়। ওকে ফাইন, তো এবার আসো, এখানে আসো। বলছে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে, এই যে বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আবর্তনরত একটি কণা প্রতি সেকেন্ডে 10টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। বৃত্তপথের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তপথের ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা এই সূত্রটা সবাই দেখছি, ভি ইকুয়ালস টু ওমেগা আর, এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, ভি ইকুয়ালস টু ওমেগা আর। আবার আমরা এরকম একটা সূত্র দেখছি, ওমেগা ইকুয়ালস টু 2πn/t, 2πn/t, ওমেগা ইকুয়ালস টু 2πn/t। এই n এর পরিচয় হচ্ছে কয়টা করে সে চক্কর খায়। ওকে, আর এই টি দ্বারা 2πn/t, আর এই টি দ্বারা বোঝায় কতটুকু সময় সেই চক্কর খায়, এটা তো তোমরা জানো। ওমেগা ইকুয়ালস টু 2πn/t, এই n হচ্ছে কয়টা চক্কর খায়, আর এটা হচ্ছে কতটুকু সময় চক্কর খায়। এখানে কিন্তু বলে দিছে প্রতি সেকেন্ডে 10টি পূর্ণ চক্র সম্পন্ন করে, মানে সে চক্র খায়, ছোটো ছোটো সূত্রগুলোর সঙ্গে পরিচয়, চক্র খায় 10টা, এবং তাতে কতটুকু সেকেন্ডে খায়, প্রতি সেকেন্ডে 10টা করে চক্কর খায়। তাহলে আমরা ওমেগা বের করতে পারবো। ওমেগা ইকুয়ালস টু 2π, n এর ভ্যালু 10, t এর ভ্যালু 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 10টা চক্র খায়। তাহলে এখান থেকে দেখো আমরা বের করতে পারবো 20π, ওমেগার ভ্যালু পাইছি। ওমেগার ভ্যালু এখানে বসাবো, ভি এর ভ্যালুও বসাবো, ভি এর ভ্যালুও দেওয়া আছে, ওমেগার ভ্যালু আমরা বের করছি। ভি এর ভ্যালু কত বলা আছে, 3.14, 3.14 মানে যে পাই, এটা তো বুঝো, 3.14 মানে পাই, তার মানে এখানে পাই বসাইতে পারি, 3.14 মানেই তো পাই। আর ওমেগা ইকুয়ালস টু 20π, কাটাকাটি করতে সুবিধা হবে, পাই পাই ইন্টু আর, পাই পাই করে আমরা কেটে দিলাম, তাই না? তাহলে পাই পাই করে কাটলে 1 ইকুয়ালস টু 20 আর, তাহলে আর ইকুয়ালস টু কত, 1/20, 1/20 মিটার। তাহলে দেখো সুন্দর মতো আমরা এখান থেকে এই বৃত্তপথের ব্যাসার্ধ পেয়ে গেছি, বৃত্তপথের ব্যাসার্ধ পেয়ে গেছি, যার ভ্যালু 0.05 মিটার, 0.05 মিটার, 0.05 মিটার, 0.05 মিটার, 0.05 মিটার। চেররা, ওকে ফাইন, 1 সেকেন্ডে 10 পাক খায়। তাহলে এটা আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? এটা সবাই আমরা বুঝে ফেলছি। ওকে ভেরি গুড। ওকে, তো এই ক্লাসে থাকতে হবে, ক্লাস থেকে চলে যাবে, মারবো এগুলো ধরে ধরে, একটা ধরে ধরে মারবো। ওকে, যে মারার কথা বলি, মজা করে বলি, তোমরা আবার পার্সোনালি নিয়ে নাও, ভাই আমার মারার কথা বলছো, ওই বাইরে দেখে নিব। আচ্ছা ফাইন, 0.05, আচ্ছা। এরপর বলছে একটি বস্তু 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, একটি বস্তু 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে, মানে ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধ বলা আছে, প্রতি মিনিটে এতবার আবর্তন করে, এর কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। এই অঙ্কটা রাখছি, একটা কারণ আছে। কেন্দ্রমুখী ত্বরণ এই চ্যাপ্টারের লাস্টে কোনো বইয়ে দিছে, বাট কেন্দ্রমুখী ত্বরণ কনসেপ্টটা আমরা পড়ব নিউটনীয় বলবিদ্যায়। কেন্দ্রমুখী ত্বরণের সব থেকে ডিটেলস ব্যাখ্যা এইটার উপরে ভিত্তি করে অনেকগুলা কেস, ব্যাংকিং কোণ, এই কোণ সে কোণ, সব কিছু আছে নিউটনীয় বলবিদ্যায়। কিন্তু কিছু কিছু বইয়ে কেন্দ্রমুখী ত্বরণের অংশটা দিয়ে রাখছে, এখানে লাস্টে একটা সূত্র দিয়ে রাখছে। তো তোমরা অনেকেই চ্যাপ্টার পড়ার পরে ভাবতে পারো, আচ্ছা কেন্দ্রমুখী ত্বরণ 2-1টা অঙ্ক আছে, বাট এটা তো ভাইয়া বললেন না। কারণ ভাইয়া এইটা নিউটনিয়ান মেকানিক্সে ডিটেলসে পড়াবে, অনেক ডিটেলসে পড়াবে, এই জন্য এখানে এটা না, টপিকটা বেসিক্যালি ওখানে। তাও তোমরা কনফিউজ যেন না হয়, এই জন্য এই অঙ্কটা রাখছি। কেন্দ্রমুখী ত্বরণ, এটার যা সূত্রটা এখন আমরা জানবো নিউটনিয়ান বলবিদ্যাতে, এটা পুরো প্রমাণ সহ পড়বো। সো মনে রাখবা, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তখন তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে, তখন তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে। এই যে কেন্দ্র দেখতেছো, কেন্দ্রের দিকে সবসময় একটা ত্বরণ থাকে, এটাকে এসি বলে, সি ফর সেন্টিপেটাল, কেন্দ্রমুখী। এবং এই ত্বরণের মান জানবা
কেন্দ্রমুখী ত্বরণের মান মনে রাখবা, যেহেতু এই চ্যাপ্টারে সব অঙ্ক তোমরা নিজেরা হাতে করবা বাসায় বসে বসে, তখন এরকম যদি অঙ্ক আসে জাস্ট এই সূত্রটা জেনে রাখবা, যেটা ডিটেইলস আমরা নিউটনের মেকানিক্সে পড়বো, সোজা কথা। তো কেন্দ্রমুখী ত্বরণ বা নিউটনের মেকানিক্স যে আমাদের প্লে লিস্ট আছে ওখানেও পড়ানো আছে। কেন্দ্রমুখী ত্বরণকে আমরা এসি বলি, যেটা সবসময় কেন্দ্রের দিকে থাকে, এবং এর মান হচ্ছে v²/r। আরেকটা সূত্র হচ্ছে ω²r। কেন্দ্রমুখী ত্বরণের এই দুইটা সূত্র সবাই আমরা মাথায় রাখবো, v²/r অথবা হচ্ছে ω²r। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখো, এইখানে দেখো এই ভিটা কি, ভিটা হচ্ছে এটার কি একটা স্পর্শকীয় বেগ আছে না? আমরা জানি যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তার স্পর্শক বরাবর একটা বেগ থাকে, ওটা হচ্ছে ভি। আর আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। যদি আমাদের ওই রৈখিক বেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে, আর যদি কৌণিক বেগ দেওয়া থাকে, এটা যে ঘুরতেছে ওটা কৌণিক বেগ আছে না, কৌণিক বেগ দেওয়া থাকলে এই ω²r, রৈখিক বেগ দেওয়া থাকলে v²/r। তো কেন্দ্রমুখী ত্বরণের সূত্রটা মনে রাখবা। তো এখানে বলছে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো, কি কি দেওয়া আছে বলছে, একটি বস্তু এত ব্যাসার্ধের মানে আর দেওয়া আছে, বৃত্তাকার পথে প্রতি মিনিটে এতবার আবর্তন করে, প্রতি মিনিটে এতবার আবর্তন করে মানে ওমেগা বের করা যাবে। দেখো ওমেগা ইকুয়ালস টু আমরা জানি, একটু আগেই দেখলাম, 2πn/t। কতবার আবর্তন করে, কতবার? 45 বার। এন এর ভ্যালু 45। আর কতটুকু সময়ে আবর্তন করে? প্রতি মিনিটে, মিনিটে 60 সেকেন্ড। তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো ওমেগাটা বের করা যাচ্ছে এখান থেকে, সহজে ওমেগা বের করা যাচ্ছে, সহজে ওমেগা বের করা যাচ্ছে, সহজে ওমেগা বের করা যাচ্ছে। আচ্ছা, এটা করলে আসবে 3/2π রেডিয়ান পার সেকেন্ড, 3/2π রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ফাইন। এখন কেন্দ্রমুখী ত্বরণ আমরা কোন সূত্র দিয়ে বের করবো? যেহেতু ওমেগা পাইছে, ওমেগা সূত্র দিয়ে বের করবো, ω²r। খালি এই সূত্রটা জানলেই চলবে আপাতত। ওমেগার ভ্যালু 3/2π হোল স্কোয়ার। আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু এখানে বলছে 4 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার মানে 0.4, 40 সেন্টিমিটার মানে 0.4। ওকে, কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়ালস টু 8.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু কেন্দ্রমুখী ত্বরণের কথা বলছে, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অঙ্কটা এই জন্যই রাখছি, এই চ্যাপ্টারে যদি কেউ কেন্দ্রমুখী ত্বরণের একটা দেড়টা অঙ্ক পাইতেও পারো, নাও পাইতে পারো, যদি পাও তাহলে এই সূত্র বসালে সেই অঙ্কটা হয়ে যাবে, এই জন্য এটা আমি এখানে রাখছি। আর কেন্দ্রমুখী ত্বরণের উপর আমরা পিএইচডি করবো, নিউটনিয়ান মেকানিক্স, এটার উপরে পিএইচডি হবে। ওকে, ফাইন। এটা ওইখানেরই টপিক বেসিকলি, বোঝা গেছে? এই যে লিপি অলরেডি আনসার করছো, অনেকে আনসার করছো, ভালো লাগতেছে, ভেরি গুড ভেরি গুড। আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু ভালো লাগতেছে যে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আর দুটো অঙ্ক দেখো, এরপর কি বলছে, এরপর এই অঙ্কটা, একটি বালক সুতায় বেঁধে একটি পাথরকে তার মাথার উপর দিয়ে আনুভূমিক বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। আনুভূমিক বৃত্তাকার পথে মানে ওই যে আমাদের মাথার উপরে ফ্যান যে তলে ঘুরে, মানে ব্যাপারটা এরকম। দেখো এই যে সেই অবুজ বালক, ছোট বালক খেলাধুলায় মরছে, এই যে ওর হাতটা অনেক লম্বা, শাকচুন্নির মতো। ফাইন। তো এটা হচ্ছে কি, এখানে একটা দড়িতে ও একটা বস্তুকে এভাবে বেঁধে তারপরে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে, এইভাবে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। বুঝছো? ইন্ডিয়ানা জোন্স, তোমরা ইন্ডিয়ানা জোন্সকে চিনো? একটা লোক ঘোড়ায় চড়ে আর মাথার উপরে এমনি করে পাথর দিয়া বস্তু ঘুরাইতো, আর শত্রুপক্ষের কারো পাইলে এমনি করে ছুঁড়ে মারতো। ওকে, সো ইন্ডিয়ানা জোন্স নামে একটা ক্যারেক্টার ছিল, হলিউড একটা মুভিও ছিল। তো যাই হোক, এটা হচ্ছে সেই ইন্ডিয়ানা জোন্স। ফাইন। সো একটি বালক সুতায় বেঁধে একটি পাথরকে তার মাথার উপর দিয়ে আনুভূমিক বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। এই দেখো আনুভূমিক বৃত্তাকার, ফ্যান যে তলে ঘুরে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। এই বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 0.96 মিটার। এই যে বৃত্তটা, এরা যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 0.96 মিটার, 0.96 মিটার ব্যাসার্ধ বলা আছে। একবার আবর্তনে এত সময় লাগে। কয়বার আবর্তনে? একবার। পাথরটির
শ্রুতি লিখে ফেলছে, এটা হবে দ্রুতি। পাথরটির দ্রুতি ও ত্বরণ নির্ণয় করো। দ্রুতি মানে বেগ, ভি নির্ণয় করতে হবে। তো ভি কেন নির্ণয় করব, এটা তোমাদের জানা আছে না, ভি ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে দেখো আর তো অঙ্কে দেওয়াই আছে, ওমেগাটা বের করতে হবে। তাইলে এখান থেকে আমরা ভি পাবো, দ্রুতি পেয়ে গেলাম। ত্বরণ নির্ণয় করতে বলছে, এখানে কোন ত্বরণ কাজ করে, বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে না, কেন্দ্রমুখী ত্বরণ, ওই ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর। তাহলে আর তো অঙ্কে দেওয়াই আছে, ওমেগা বের করতে হবে। সোজা কথা, এই দুইটা আনসার বের করতে হলে ওমেগা লাগবে। খেয়াল করে দেখো, এই দুইটাতেই আমাদের ওমেগা বের করতে হবে। এখন ওমেগা নির্ণয়ের আমরা সেই ক্লাসিক ফর্মুলা আজকে অনেকবার ইউজ করলাম। এই ফর্মুলাটা যখন কাজে লাগে তখন মাথায় আসে না, 2 পাই n বাই টি, 2 পাই n বাই টি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই n বাই টি। এই যে মজায় মজা যেদিনকে থিওরির ক্লাস নেই, আমি তখন তোমাদেরকে একদমই ছাড়তে দেই না, তোমাদেরকে ধরে রাখি। কিছুক্ষণ পরে তোমরা যখনই বোরিং হওয়ার চেষ্টা করো, তখনই আমি গল্প টল্প করে কোনো না কোনোভাবে আই ট্রাই টু এঙ্গেজ ইউর অ্যাটেনশন। ওকে, এই যে আজকে অঙ্ক করাইতেছি, যেই আমি অঙ্কের দিকে মনোযোগ দিই, দু একটা বলবান দিকে চলে যাই ক্লাস থেকে। ওকে, তো যাওয়া যাবে না। হ্যাঁ, আমাকে করাইতে দাও, তোমরা মনোযোগ দিয়ে করো। এত ভালোবেসে অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। ফিজিক্স সাবজেক্টটা অনেক মজার, বাট পড়ালেখা এত বেশি মজার না। তোমাদের কোনো সাবজেক্ট পড়তেই এত মজা লাগে না আমি জানি, তারপরও এত ভালোবেসে এত নেচে নেচে আমি তোমাদেরকে কনসেপচুয়ালি ভিতর থেকে জিনিসপত্রগুলো কখন যে পড়ায় দিই তোমরা টেরও পাও না। আর কি করব, পড়ালেখা কি সিনেমা যে দেখতে বসলে এমনিই ভালো লাগে? পড়ালেখা তো ক্রিকেট খেলা, যে দেখতে বসলে এমনিই দেখতে মন চায়। বাংলাদেশ হারুক, তাও সারা জীবন বাংলাদেশে খেলা দেখবো, তাই না? আমরা প্রত্যেক ম্যাচে বাংলাদেশ হারার পরে আমরা বলবো আর জিন্দেগিতে খেলা দেখবো না, এরপরের ম্যাচে আবার খেলা জিম্বাবুয়ের সঙ্গে হইলেও বসে পড়বো সময় মতো, তাই না? তাহলে ক্লাস কি হচ্ছে গিয়া পুষ্পা সিনেমা, যে হচ্ছে গিয়া সারাদিন দেখতে ভাল লাগবে? না, লাগবে না। তারপরেও তোমরা কিন্তু ক্লাস এনজয় করো, ফিজিক্স ক্লাস তারপরেও তোমরা এনজয় করো। সো এটা তোমাদের জন্য আমি আসলে এই চেষ্টাটা করি। তোমাদের এই ক্লাসটা নেওয়ার পর আমি টায়ার্ড হয়ে যাই, এত নাচানাচি লাফালাফি করি, টায়ার্ড হয়ে আমি 30 মিনিটসের ন্যাপ দিই, এটা ঘুম দিই। সো তোমরা ক্লাসে থাকবা, এটাই তো আমার চেষ্টা, তাই না? ওকে ওকে, থ্যাংক ইউ। মনির বলছো স্যার আপনি ভালো পান, মাই গ্রেটেস্ট প্লেজার। আচ্ছা, তো এবার দেখো এখানে কিন্তু বলে দিছে যে একবার আবর্তন করতে সময় লাগে এত সেকেন্ড, মানে এন এর ভ্যালু হবে 1, আর একটা আবর্তন করতে সময় লাগবে 1.1 সেকেন্ড। তাহলে দেখো ওমেগা এখান থেকে বেরোচ্ছে 2 পাই ইন্টু কয়বার, একবার আবর্তন, কত সেকেন্ড, 1.1 সেকেন্ড। 1.1 সেকেন্ড আছে। ক্লাসের লাস্টে কিন্তু কিছু কথা আছে, কেমনে করে এই চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার একটা শেষ হলে কি করব, প্রত্যেক চ্যাপ্টারে সেম কাজই করব, বাট এক চ্যাপ্টার শেষে আমি সুন্দর করে গুছায় বলে দিব। আজকে ক্লাসে লাস্ট পর্যন্ত সবাইকে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ওমেগাটা বের করে ফেলি, এখান থেকে আমরা ওমেগাটা বের করে ফেলি। এটার ভ্যালু আসবে 5.7 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তো ওমেগা বের করছে, ওমেগা যদিও চায় নাই, এবার আমরা সব বের করতে পারবো। তাহলে চলো প্রথমে কেন্দ্রমুখী ত্বরণটা বের করি। ওমেগার ভ্যালু আমরা পাইছি 5.7 হোল স্কোয়ার। দেখো ব্যাসার্ধ অঙ্কে বলা আছে 0.69, তাহলে এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এটার ভ্যালু আসবে 31.32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক সাবধানে বসাও, মিটার পার সেকেন্ড বসালে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, বেগের একক ওটা। ওকে, আচ্ছা, এরপর দ্রুতি বের করব। ওমেগার ভ্যালু তো আমরা পেয়ে গেছি, ওমেগার ভ্যালু কত, 5.7, আর ব্যাসার্ধ 0.96, তাহলে এখান থেকে বেগ বেরোবে 5.7 ইন্টু 0.96। এটা ক্যালকুলেশন করলে বেগের ভ্যালু আসবে 5.472 মিটার পার সেকেন্ড, 472 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা দুইটারই আনসার, বেগ এবং ত্বরণ দুইটারই আনসার বের করে ফেলছি। ভেরি গুড, ভেরি গুড, সবাই এটা আমরা পারবো, তাই না?
সবাই আমরা এটা পেরে ফেলবো, সবাই আমরা এটা পেরে ফেলবো। লাস্ট ম্যাথ এরপরে একটা ছোট্ট অঙ্ক দেখবো আমরা, হ্যাঁ লাস্ট ম্যাথের পরে আরেকটা অঙ্ক দেখবো, এটাই লাস্ট ম্যাথ, এবার আরেকটা অঙ্ক দেখবো। এখানে যেটা বলছে আর বলা আছে এইটা হলে ব্যবকলনের সাহায্যে বেগ এবং ত্বরণ নির্ণয় করো। ব্যবকলন মানে ডিফারেন্সিয়েশন, আর এটা বলা আছে ব্যবকলনের সাহায্যে বেগ এবং ত্বরণ নির্ণয় করতে হবে। দেখো কি বলা আছে, আর একটা ভেক্টর, অবস্থান ভেক্টর, এটা দেওয়া আছে 4x² t³ i ক্যাপ দেন প্লাস 2y² t² j ক্যাপ। ওকে, এই ক্যাপ ট্যাপ এগুলো আমরা চিনি, ভেক্টর অধ্যায়ে আমরা এটা পড়ছি। ওকে, আই ক্যাপ জে ক্যাপ টি ক্যাপ এগুলো আমরা চিনি। ওকে ফাইন, তাহলে এবার দেখো যে এটা আমরা কীভাবে সলভ করতে পারি। কি কি বের করতে হবে, বেগ আর ত্বরণ। সো আমরা তো এটা জানি, বেগ ভেক্টর ইকুয়ালস টু কি হবে, dr dt, বেগ ভেক্টর ইকুয়ালস টু 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 dr dt। আমরা জানি যে এইটা তো সরণ, এটা কি অবস্থান ভেক্টর না, অবস্থান ভেক্টর দ্বারা বস্তুর অবস্থান বোঝায় বা সরণ বোঝায়। অবস্থান ভেক্টর পরিবর্তনের হারই বেগ, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এটারই আমরা এস এর মতো চিন্তা করতে পারি, সরণ, অবস্থান ভেক্টর পরিবর্তন হারই তো সরণ। ওকে ফাইন, তার মানে বেগ হচ্ছে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, বেগ বের করতে হলে এই আর কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো আমরা বেগটা বের করি, ডি ডিআর ডি ডিটি। দেখো এই আর কিন্তু টি এর একটা ফাংশন, খেয়াল করছো এখানেও টি আছে এখানেও টি আছে, তাহলে এভাবে লেখা যায়, দেখো 4x² i ক্যাপ ইন্টু t³। দেখো এই t³ এই সবগুলোকে এক সাইডে রেখে t³ আলাদা করে রাখছি আমি। পরেরটা ওই রকম 2y² j ক্যাপ ইন্টু t², ওকে ইন্টু t²। ওকে ফাইন, তাহলে এবার দেখো এইখান থেকে, তাহলে এবার দেখো এইখান থেকে আমরা বাকি ক্যালকুলেশনটা করতে পারবো, এখান থেকে আমরা বাকি ক্যালকুলেশনটা সহজেই করতে পারবো। কিভাবে, এই যে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, খেয়াল করে দেখো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে t³ আছে এখানে t² আছে, তাহলে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি এই বাকি অংশ তো ধ্রুবক, এটা তো বেরোয় আসবে। তাহলে খেয়াল করো এই 3 কি নেমে আসবে না, 3 নেমে আসলে এই 3 4-এর সঙ্গে গুণ হলে হবে 12, একবারে লিখতেছি, এই 3 নেমে আসবে, 4-এর সঙ্গে 3 গুণ হলে 12 x² i ক্যাপ, আর 3 টি এর পাওয়ার হয়ে যাবে t²। নিশ্চয়ই বুঝছো, এই 3 নেমে আসছে 4-এর সঙ্গে গুণ হয়ে 12 হয়েছে, আর টি এর পাওয়ার 1 কমছে, ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 2 হয়ে গেছে। এরপরটা প্লাস এই 2 নেমে আসবে, 2 নেমে এই 2 এর সঙ্গে গুণ হলে 4 y² j ক্যাপ, আর টি এর পাওয়ার 1 কমলে থাকবে টি। তাহলে দেখো আমরা এখান থেকে পেয়ে গেছি হচ্ছে গিয়া ভি, এইটাই আমাদের ভি, এটাই আমাদের ভি। বেগ নির্ণয় করতে বলছে, বেগ নির্ণয় হয়ে গেছে, বেগ নির্ণয় হয়ে গেছে। এরপর কি নির্ণয় করতে হবে, এরপর ত্বরণ নির্ণয় করতে হবে। সো ত্বরণ নির্ণয় তারা সোজা, ত্বরণ ইকুয়ালস টু আমরা আবার কি জানি, বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, সময়ের সাথে সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আজকেই তো শেষ ক্লাস তাই না স্যার, এই যে শেষ ম্যাথ, হ্যাঁ শেষ ক্লাস, আজকেই শেষ ক্লাস, আজকেই শেষ ক্লাস, ইহার পরে গতিবিদ্যার আর কোনো ক্লাস হইবে না, আজকেই শেষ ক্লাস। আমরা সাফিসিয়েন্ট পড়ে ফেলছি, এর থেকে বেশি পড়ানো যায় না, এর থেকে ভেঙেও বলা যায় না। ওকে ফাইন, তাহলে এবার আমরা এখানে কি করব, বেগের ভ্যালুকে বসায় ডিফারেন্সিয়েট করে দিব। তো বেগ তো এখানে আমরা নির্ণয় করছি, তো দেখো এখানে বসাচ্ছি ডিডিটি, তাহলে দেখো 12x² i, 12x² i ক্যাপ, এটাকে রেখে সঙ্গে t², তারপরে প্লাস 4y² j ক্যাপ, 4
ওয়াই স্কোয়ার জে ক্যাপ সঙ্গে টি। এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাইলে দেখো এই যে শেষ 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 তাহলে এটা তো ধ্রুবক বেরোয় আসবে 12x² i। তাহলে দেখো 12x² i ক্যাপ বেরোয় আসলো। এই টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ওই 2 নেমে আসবে। দেখো এই 2 নেমে আসবে, টি এর পাওয়ার 1 কমবে। 2 নেমে আসলে 12 সঙ্গে যদি 2 গুণ হয় তাহলে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে না? তো এখানে একবারে 24 লিখে দিলাম। দেখো 12 সঙ্গে গুণ হয়, এখানে একবারে 24 লিখলাম। আর টি এর পাওয়ার 1 কমে যাবে, শুধু টি থাকবে। ওকে, শুধু টি থাকবে। ফাইন। এরপর এইখানটাতে দেখো 4y², এই যে প্লাস 4y² জে ক্যাপ, আর টিকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ওই 1 এখানে গুণ করে দিলাম। আমরা জানি টিকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, মানে ddt অফ টি ইকুয়ালস টু 1, বা এভাবেও লেখা যায় ddx অফ x, মানে x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তো 1। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেছি। ত্বরণ ইকুয়ালস টু 24x² i ক্যাপ ইন্টু টি প্লাস 4y² জে ক্যাপ। আমরা ত্বরণও বের করিয়া ফেলছি। সো ডান, যতগুলো অঙ্ক করানোর ততগুলো অঙ্ক আমরা করে ফেলছি। লাস্টে আরেকটা অঙ্ক করব। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? লাস্টে একটা মজার শিকারী এবং বানরের একটা এক্সপেরিমেন্ট আমরা দেখব। একটা চালাক বানর এবং একজন চতুর শিকারীর একটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করব। ও ভেক্টরে আর্কাইভ দিলে ভালো হয় ভাইয়া, গীতি গোবিন্দম বলছো। হ্যাঁ, ওটা আমি জানি, ওটা ভালো হয়, আমি বুঝতে পারছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আজকে ক্লাস শেষেই ওটা আমি সেটেল ডাউন করতেছি, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? একটা তো পড়ানো আছেই ভেক্টর, তারপরেও তোমরা আর্কাইভ চাইছো, ভেক্টরে একটা সুন্দর আর্কাইভ গুছায় তোমাদের এখানে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, ফাইন। ওকে, তাহলে এবার আসো, বানর আমরা কি করবো এরপরে? বানর ও শিকারীর গল্প এটা না, বেসিক্যালি একটা এক্সপেরিমেন্ট। তো বললাম বানর ও শিকারীর গল্প। সো এটা একটা মজার এক্সপেরিমেন্ট। দেখো মজা বাবা, মজাটা হচ্ছে এরকম যে স্ট্রেট এরকম, এটা একটা অনুধাবন। দেখো এইটা একটা বাঁশ, হ্যাঁ, এইটা একটা বাঁশ, এই যে দেখতেছো খাড়া বাঁশ, তাই না? এটা একটা বাঁশ, এই বাঁশে গিটও আছে, এটা একটা বাঁশ। ওকে, এখন এই বাঁশের মাথায় একটা বান্দর বসে আছে। দেখো এই গাছের মাথায় একটা বান্দর বসে আছে, হ্যাঁ, এই গাছের মাথায় একটা বান্দর বসে আছে। এখন এক শিকারি করছে কি, ওই বান্দরে শিকার করতে চায়, এক শিকারি এই বান্দরটারে শিকার করতে চায়। এই জন্য সে একটা কাজ করছে, একদম বান্দরের দিকে গুলি তাক করছে। বোকা শিকারি, দেখো মনে হচ্ছে শিকারি বোকা, বাদর চালাক। একদম বাদরের দিকে বন্দুক তাক করছে, এই যে এই বরাবর সে বন্দুক তাক করছে, নিশানা লাগাইছে, পুরো কাটা রাইফেল। হ্যাঁ, এই দেখো কাটা রাইফেল, সে একদম ওই বরাবর তাক করছে যে ওরে তো আজকে খাইছি। এই বান্দরটা ওর গাছে সব কলা খাই ফেলে। তো এই বান্দরটার দিকে শিকারি কি করছে, বন্দুক তাক করছে যে আজকে গুলি করে ওই বান্দর ফেলাই দিবে। হ্যাঁ, আজকে গুলি করে এই বান্দরে ফেলাই দিবে। মজা পাবো, দেখো আজকে গুলি করে এই বান্দরকে এসে ফেলে দিবে যে তুই মর, আজকে তোরে পাইছি মামা। তো যাই হোক, এখন যেটা হইছে, ওই বান্দরের দিকে শিকারি গুলি করার জন্য একদম ওর বরাবর তাক করছে, এখন ওর বরাবর যখন তাক করছে, ও কি করবে, এখান থেকে গুলি ছুড়বে না? এখান থেকে ও গুলি ছুটছে। গুলি ছোড়া মাত্র
বান্দর হাত ছেড়ে দিছে। এখানে বলে দিছে গুলি ছোড়া মাত্র, গুলি ছোড়া মাত্র, গুলি ছোড়া, গুলি ছোড়া মাত্র বান্দর, এটা অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় বানর, সো খুব ভালোবেসে আমি বান্দর নাম দিলাম। যাই হোক, গুলি ছোড়া মাত্র বান্দরটি হাত ছেড়ে দিল, হাত ছেড়ে দিল। মানে বুঝছো যে এই গুলি ছুটছে, বান্দর তো চালাক, চিন্তা করছে আমার গায়ে গুলি ছুটছে, হাত ছেড়ে দিছে, তাতে করে নিচে পড়ে যায়, তাহলে তো বেঁচে যাবে, তাই না? গুলি ছোড়া মাত্র বান্দরটি হাত ছেড়ে দিল, এতে করে, এতে করে বান্দরটি, বান্দরটি কি বেঁচে যাবে? এতে করে বান্দরটি কি বেঁচে যাবে? দ্যাটস দ্য কোশ্চেন। তাহলে কি বান্দরটা বেঁচে যাবে? বুদ্ধিমান বাদর আর বোকা শিকারী যেই গুলি করছে, বান্দর সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিছে, হাত ছেড়ে দিলে বান্দর তো নিচে পড়বে বাস বরাবর। তাহলে এতে করে বাদরটা কি বেঁচে যাবে? বাদরটা কি এবার বেঁচে যাবে? কি মনে হয়, বাদর বাঁচবে? বাদর বাঁচবে না, বাদর মারা খাবে। বাদর এতে করে এক্স্যাক্টলি মারা খাবে। তো ব্যাপারটা হচ্ছে, বাদর নিজেকে খুব চালাক মনে করতো। বাদর কি করতো, গুলি ছোড়া মাত্রই বাদর হচ্ছে গিয়ে তার হাত ছেড়ে দিছে, তার হাত গুলি ছোড়া মাত্রই বাদর ছেড়ে দিছে। এখন আমরা দেখতে চাই এতে কি বাদর বেঁচে যাবে, এতে কি বাদর বেঁচে যাবে? ফাইন, তাহলে একটু খেয়াল করো, মনোযোগ, মজা পাবা। গুলি ছুটছে বাদরের দিকে, ধরলাম ভি বেগে গুলি ছুটছে, আর এই কোনটা থিটা। তোমরা তো এটা সবাই জানো, গুলি কি বাদরের ওখানে যাবে? যাবে না। গুলিটা কি প্রাসের মতো করে এই রকম কোনো একটা জায়গায় যাবে না? গুলিটা ডেফিনেটলি প্রাসের মতো করে এরকম কোনো একটা জায়গায় যাবে না? নিশ্চয়ই বুঝছো, গুলি ছুটছে ওদিকে, বাট সেটা তো প্রাসের মতো করে এরকম একটা জায়গায় যাবে। মানে সোজা কথা, গুলিটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে, এটাকে আমি বললাম H1। ধরলাম টি সময়ে এখানে এসে গুলিটা পৌঁছাবে। কোন সময়ে? টি সময়ে। কতটুকু সময়ে? টি সময়ে গুলিটা এখানে গিয়ে পৌঁছাবে। বাদরও তো বলদ আছে, বাদর করছে কি, দিছে হাত ছাইরা। তাইলে এই টি সময়ের ভিতরে বাদরও তো কিছুটা নিচের দিকে পড়বে। ধরলাম বাদরটা এখানে H2 পরিমাণ পড়ল। যদি এমন হয় এই H1 আর H2 এই দুটার যোগফলটা পুরা বাঁশের উচ্চতার সমান হয়, বাঁশের উচ্চতা হচ্ছে H, ধরলাম এই পুরা বাঁশের উচ্চতা ছিল H। যদি এমন হয়, দেখো এ মনোযোগ দাও, যদি এমন হয় যে বাদর গুলিটা যতটুকু উপরে গিয়ে লাগছে আর বাদরটা যতটুকু পড়ছে, এই দুইটার যোগফল যদি বাঁশের উচ্চতা সমান হয়, তার মানে কি ব্যাপারটা এরকম না যে এইটুক প্লাস এইটুক মানে বাঁশের উচ্চতা, মানে যখন গুলি এখানে আসছে বাদরও এখানে চলে আসবে, মানে ও তো মারা খাবে। মানে একদিক দিয়ে বাদর পড়বে, একদিক দিয়ে গুলি যাবে, এই এই লেগে গেল। এইটা হলে বাদর কিন্তু মরবে, যদি এটা না হয় তাহলে বাদর মরবে না। তো আমরা দেখবো এইটা হয় কি না। এটা যদি হয়, এটা যদি হয়, এই মনোযোগ, এটা সত্য হলে, সত্য হলে বান্দর মরবে, বান্দর মরবে। তো আমরা এখন দেখবো এটা সত্য কিনা। আমরা এটা সত্য বলতে পারতেছি না, এটা সত্য কিনা আমরা যাচাই করব, এটা সত্য কিনা এটা আমরা এখন যাচাই করব, ঠিক আছে? এবার দেখো, আমরা দেখতে চাই বাদর কতটুকু পড়ছে আর বুলেট কতটুকু উচ্চতায় গেছে। এই দুটা যোগফল যদি এই পুরা বাঁশের দৈর্ঘ্যে সমান হয়, তার মানে বাদরের পড়া দূরত্ব, লেটস সে ব্যাপারটা এইভাবে বুঝো যে এই দূরত্ব, বাঁশটার উচ্চতা 5 মিটার, মনে করো বাদরটা পড়ছে 2 মিটার আর বুলেটটা যায় লাগছে 3 মিটার উপরে, তাহলে 3 + 2 মানে কি 5 না? মানে কত? সত্য। তার মানে বাদর পড়ে যেখানে আসছে আর বুলেটটা যতটুকু উপরে গিয়ে লাগছে এটা একই জায়গায় থাকবে, তাই না? এখন দেখবো আসলে এটা সত্য হয় কিনা। তাহলে দেখি বাদর কতটুকু পড়ে। বাদর যতটুকু পড়ছে এটাকে আমরা H2 বলছি। বাদর কি মুক্তভাবে পড়ছে না? তোমাদের এই সূত্র সবার মনে আছে, মুক্তভাবে পড়লে কি হয়? এই যে এই সূত্র থেকে S = UT + ½ AT²। বাদরের আদিবেগ কত? 0। বাদর তো হাত ছেড়ে দিছে, তার মানে এর আদিতে কোনো বেগ নেই, তাহলে আদিবেগ 0 হলে
সে পড়ছে H2, ধরলাম বাদরের নিচে পতন H2, আর বাদর নিচে পড়ছে কি মুক্তভাবে পড়ছে, মানে কি জি ত্বরণে পড়ছে না, জি তাই টেনে নিয়ে আসছে, তাহলে এখানে হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে বাদর এতটুকু পড়ছে, দেখো বাদর মুক্তভাবে পড়ছে, বাদরের আদিবেগ 0, তাহলে বাদর পড়ছে হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে বাদরের পতন, এটা হচ্ছে বাদরের পতন, বাদর যতটুকু পড়ছে এটা বের করলাম H2। এবার এইচ অন, প্রজেক্টাইলটা কতটুকু উপরে আছে, এইচ অন বের করার সূত্র আছে ক্লাসে আমরা দেখছি, ওই যে ওয়াই বের করার সূত্র মনে আছে, ওয়াই ইকুয়ালস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা তো আমরা জানি প্রজেক্টাইলের ওয়াই, ওয়াই ইকুয়ালস টু ভি সাইন থিটা মাইনাস হাফ জিটি, আর এক্স ইকুয়ালস টু ভি কস থিটা ইন্টু টি। আজকে ক্লাসে এটা আমি একবার প্রমাণ করে দেখাইছি, এটা আমরা আগে থিওরির ক্লাসে পড়ছি, আজকে ক্লাসে একটা অঙ্ক সলভ করার সময় আমরা এটা দেখছি, এই যে এখানেও একবার দেখছি, এক্স ইকুয়ালস টু ভি কস থিটা টি আর ওয়াই ইকুয়ালস টু ভি সাইন থিটা হাফ জিটি স্কোয়ার, ভি সাইন থিটা টি হাফ জিটি স্কোয়ার, আজকে ক্লাসেই দেখছি। সো এখানে দেখো এই ওয়াইটাই তো হচ্ছে গিয়া H1, এটাই কি এই যে ওয়াই না, কতটুকু উচ্চতায় গিয়ে লাগছে, আর এটা এক্স, এই যে বন্দুক যেখান থেকে তাক করছে আর বাসটা যেখানে আছে এই দূরত্বটা এক্স, তাহলে এটা হচ্ছে এইচ অন। তাহলে এইচ অন এ মনোযোগ, ভি সাইন থিটা, আমরা একটা কাজ করব, টিটারে হটাই দিব, এখানে টিটারে একটু পরে হটাই, দাঁড়াও, ভি সাইন থিটা টি প্লাস হাফ, এইটারে এখানে লিখলাম, দেখো এই যে এইচ অনটা না এখানে লিখলাম, এই যে এইচ অন ইকুয়ালস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমাদের দেখাইতে হবে এইটা, তাহলে বাদর মারা খাইছে, সরি, তাহলে বাদর মারা যাবে, ফাইন। তো এখন এই দুইটাকে আমরা যোগ করে দিলাম, এই মনোযোগ দেখো, মজা 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 চলে আসছি, উফ লাফাইতে লাফাইতে টায়ার্ড হয়ে যাই, ফাইন। এবার এই দুটারে যোগ করব, এবার এই দুটারে করব যোগ, এই দুটা যদি যোগ করি ডান সাইডে কি থাকবে, H1 প্লাস H2, আমরা তো দেখতে চাই এই দুটা যোগফল এই H হয় কিনা, পুরাটার উচ্চতার সমান হয় কিনা। যোগ করলে খেয়াল করে দেখো এইটা আর এটা কি কেটে যাবে না, হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার, দুইটা কাটা, তাহলে থাকবে শুধুমাত্র ভি সাইন থিটা টি। এইবার এইখানটাতে টি এর ভ্যালুটা একটু রিপ্লেস করে দেখি তো, দেখো তো টি এর ভ্যালুটা রিপ্লেস করলে কি হয়, টি করতে পাবো, এই সমীকরণ থেকে কি টি বের করা সম্ভব না, এই সমীকরণ থেকে তো এই কথাটা লেখা যায়, টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা, টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা, টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা। তাহলে এটা যদি এখানে বসাও, ভি সাইন থিটা টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা, তাহলে দেখো তো এই ভি আর এই ভি কাটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কি ট্যান থিটা না, তাহলে তো এখানে লেখা যাবে এক্স আছে সঙ্গে ট্যান থিটা, এক্স আছে সঙ্গে ট্যান থিটা, তাহলে আমরা কি পাইলাম, দেখো এইচ অন প্লাস H2 এই পাশটা ইকুয়ালস টু পাইছি এক্স ট্যান থিটা। এখন ট্যান থিটা ইকুয়ালস টু কত, দেখো এই কোণটা যদি থিটা হয় ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, এ সবাই মনোযোগ, সব মনোযোগ, এই ত্রিভুজের না ট্যান থিটা, দেখো এই ত্রিভুজে এইটা যদি থিটা হয় তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, লম্বটা হচ্ছে এইচ, পুরা বাসের দৈর্ঘ্য, পুরা বাসের দৈর্ঘ্য আমরা কত ধরছি, পুরা বাসের দৈর্ঘ্য ধরছি আমরা এইচ, তাহলে দেখো এইখানে মনোযোগ, এই মনোযোগ, দেখো এই ত্রিভুজে এই কোণটা থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ বড় এইচ আর ভূমি হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটার ভ্যালু তো এখানে বসানো যায়, দেখো তো এক্স ইন্টু ট্যান থিটা, এই কোণের থিটা, লম্বটা হচ্ছে এইচ আর ভূমিটা এক্স, তার মানে পুরা বাসের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বাসটার দূরত্ব এক্স, ট্যান থিটা, তাহলে এক্স এক্স তো কাটা, হায় রে, তাহলে তো বান্দর খাইছে মারা, দেখো এইচ অন প্লাস H2 ইকুয়ালস টু বড় এইচ, শেষ, প্রমাণিত, প্রমাণিত, প্রুভড প্রুভড প্রুভড, মানে এটাই দেখা যাবে, মানে এটাই দেখা যাচ্ছে, মানে এটাই দেখা যাচ্ছে যে যে
যতটুকু বান্দর পড়ছে আর যত উপরে গুলি লাগছে ওই দুইটা যোগফল বাঁশের দৈর্ঘ্যের সমান। তার মানে গুলিটা যেখানে গেছে বাঁদরটাও মরতে ওইখানে এসেই পড়ছে। তার মানে গুলি করার সাথে সাথে বাঁদরটা যে হাত ছেড়ে দিছে এই কারণেই তারা একই সময় একই জায়গায় থাকবে এবং বাঁদরটা মারা যাবে। বরঞ্চ ওই চালাক বাঁদর গুলি করার পরে যদি হাত না ছেড়ে ওইখানে ঝুলে থাকতো তাহলে কিন্তু ও বেঁচে যেত, তাইলে ও বেঁচে যেত। নিশ্চয়ই ব্যাপারটা সবাই আমরা রিয়েলাইজ করতে পারছি। ব্যাপারটা এরকম হয়েছে, লেটসে এটা হচ্ছে সেই বাঁশ, বাঁদরটা এখানে ঝুলেছিল আর গুলি ওর দিকে করা হয়েছে, গুলি ওর দিকে করা হয়েছে। গুলি করার পরে বাঁদর যদি হাত না ছাড়তো দেখা যাইতো এই গুলিটা এইভাবে গিয়ে এই জায়গাতে লাগতো, বাঁদরের কিছুই যায় আসতো না যদি ও হাত না ছাড়তো। বাট ওই ভুল করছে কি দেখো, যে এই বাঁদর করছে কি ওর দিকে যখন গুলি করছে বলদ বাঁদর হাত ছেড়ে দিছে। হাত ছেড়ে দেওয়ার ফলে ঘটনা যেটা ঘটছে, গুলি যেখানে গিয়ে পৌঁছাইছে বাঁদরটাও তখন ওইখানে গিয়ে পৌঁছাইছে। দেখো গুলি এখানে গিয়ে পৌঁছাইছে, বাঁদরটা হাত ছেড়ে দেওয়ার কারণে ও তখন এইখানে নেমে আসছে, যার ফলে এরকম হয়েছে ব্যাপারটা যে বাঁদর দিয়ে গুলি করছে, গুলি এরকম করে গেছে, ও নাইবা ট্যাং তারা খেয়ে গেছে। বান্দরের জন্য খারাপ লাগছে, মারা গেছে। আরে না, বাঁদর মারা তো অবশ্যই ঠিক না, কিন্তু বাঁদর মারা এত সোজাও না। বাঁদরের মতো দুষ্টু প্রাণী খুব কম আছে। বাঁদর যে কি করতে পারে, তুমি যদি কখনো আসলেই বাঁদর দেখে থাকো তাহলে তুমি বুঝবা হোয়াট হি ক্যান ডু। যাই হোক, হোয়াটএভার অল আই এম সেইং, সো এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। তার মানে আমরা এটা বুঝলাম যে একটা ঝুলন্ত বাঁদরের দিকে যখন আমরা গুলি করলাম, সঙ্গে সঙ্গে বাঁদরটা হাত ছেড়ে দেওয়াতে বুলেটটা গিয়ে ওকে টাচ করবে। ওকে, বুলেটটা গিয়ে ওকে টাচ করে ফেলবে। ওকে ফাইন, ওকে বান্দর ফাইন। স্যার আপনার ক্লাসে আসলেই মনে হয় কিছু আছে। এখনই খাতা কলম নিয়ে টেবিলে বসলাম আর এখনই ক্লাস শেষ হয়ে যাচ্ছে। মাই প্লেজার। সো আমি পুরোটা এফোর্ট দিয়ে তোমাদেরকে ডিনামিক্স শেষ করাইছি। ইন্টারমিডিয়েট ইজ আ ডিফারেন্ট জার্নি। এই জার্নিটা এসএসসির মতো হবে না। এই জার্নিটা অনেক এসএসসির থেকে 3 টাইমস 4 টাইমস 5 টাইমস কঠিন। সেই জার্নিতে ফিজিক্স সাবজেক্টটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় যদি আমাদের বুঝতে সমস্যা হয়। আমি যদি আমার কথা বলি, আমি ইন্টারমিডিয়েট লাইফ শুরু করার পরে প্রথম 2 মাসই শুধুমাত্র টিচার খুঁজছি যিনি আমাকে ফিজিক্সটা বুঝাইতে পারবে। আমি পড়তাম কিন্তু আমি রিয়েলাইজ করতে পারতাম না। আমি অনেক চেষ্টা করতাম, এরকম 4-5 রাত গেছে প্রথম মাসেই যে আমি সারা রাত চেষ্টা করতেছি নদী নৌকার অঙ্ক বোঝার, সারা রাত চেষ্টা করতেছি গতিবিদ্যার প্রাসের সূত্র বোঝার, কিন্তু আমি বুঝে কুলাইতে পারতেছি না। ফাইনালি যখন আমি নর্থডাম কলেজে চান্স পেয়ে ক্লাস শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে করে আমার টিউটরকে খুঁজে পাই যে আমাকে ফিজিক্সটা বুঝায় দেয়। তখন আমার জীবনটা হঠাৎ করে খুব আনন্দের হয়ে যায়, খুব স্বস্তির হয়ে যায়, এবং এর পরবর্তীতে ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট হয়ে যায়। এবং ফিজিক্স সাবজেক্টকে ভালোবেসে ইন্টারমিডিয়েটে পড়ালেখায় আমার মনোযোগ বেড়ে যায়। এরপর আমি ম্যাথমেটিক্সেও ভালো করি, কেমিস্ট্রিতেও ভালো করি, বায়োলজিও গুছাই নেই, এবং এর ফলশ্রুতিতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। এবং আমি যখন ইঞ্জিনিয়ার হই তারপরে আমার সবচেয়ে বড় স্বপ্ন যেটা ছিল ফিজিক্স পড়ানো, সেটা শুরু করি আজ থেকে 12 বছর আগে। সো আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি 27 ব্যাচের সকল স্টুডেন্টকে, তোমরা যে এই কোর্সে আসো, এই ব্যাচে আসো, শুরু থেকেই তোমাদের সেপ্টেম্বরের 15 তারিখ সারা বাংলাদেশে কলেজ শুরু হয়। সো আজকে আমরা অক্টোবরের 21 তারিখে দাঁড়ায় বলতে পারি আমাদের 2 চ্যাপ্টার শেষ। এবং আমি তোমাদেরকে ফিজিক্সটা পড়াচ্ছি, 12টি ক্লাস নিয়ে ডিনামিক্স আমি পড়িয়েছি, এবং তোমাদের পূর্ণাঙ্গ ফিজিক্সের আর্কাইভ আমার ক্লাস দেওয়া আছে। ওই ক্লাস দেখে এসএসসিতে যে ছেলেপান পড়ালেখা করছে সে যদি না বুঝে, তাকে ফিজিক্স বোঝানো কঠিন হবে। আর এই ক্লাসগুলো দেখার পরে তোমার ফিজিক্সটা অনেক 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 হেল্পফুল হয়ে যাবে। এটা আমার ক্লাস, আমাকে বলতে হচ্ছে, বাট তোমরা ক্লাস করে দেখো, এই রিয়েলাইজেশনটা পাবে। এবং থ্রু আউট দ্যাট 12 ক্লাসেস ইউ গাইজ সাপোর্টেড মি আ লট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের প্রত্যেককে আমি এখন যে দায়িত্বটা দিব, এই 12টা ক্লাস
আমি জানি অনেকে একটু মাঝে জয়েন করেছো, অনেকে হয়তো বা আজকেও জয়েন করেছো। এভরিডে আমাদের সঙ্গে হয়তো বা 15-20 জন করে স্টুডেন্ট যুক্ত হচ্ছ এভরিডে। সো দিস ইজ আর্লি ডেইজ, সময় বয়ে না যায়, সময় চলে না যায়। তোমরা সবাই এই 12টা ক্লাস করবা। এই 12টা ক্লাস করার পরে যদি তুমি বইটা খুলেও না দেখো, তাও আমি তোমাকে বলছি পরীক্ষায় তুমি টপার লিস্টে থাকবা, কলেজের পরীক্ষায়। কিন্তু সেটা কি তোমরা করবা? করবা না। বই না খুলে দেখলেও থাকবা, কিন্তু আমি বলবো বইটা একটু খুলবা। মেন বইকে এতটা অবজ্ঞা করা যাবে না। যে যে বই পড়ো, প্রথমে এই 12টা লেকচার পূর্ণাঙ্গ দেখে শেষ করবা, নিজের হাতে নোট করবা। ফিজিক্সের একটা খাতা থাকবে, ওই খাতায় সব কিছু সুন্দর করে নোট করা থাকবে। সো টু ডু লিস্ট, টু ডু লিস্ট আমি দেখাই দিচ্ছি। টু ডু লিস্ট মানে আমাদের এরপরে করণীয় যা, এই একটা চ্যাপ্টার শেষ হলে আমাদের করণীয় যা। নাম্বার 1, 12টা লেকচার সব শেষ করব, সব দেখে শেষ করব, দেখে শেষ করব। কারো যদি কয়েকটা জমে থাকে এটা দেখে শেষ করব। 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 12টা লেকচার ফিজিক্স স্পেশাল খাতায়, যেই খাতা নোট করবা, ফিজিক্স নোট খাতা, সোজা কথা ফিজিক্স নোট। এটার মধ্যে আবার আঁকিবুকি করো না, এটাতে শুধুমাত্র আমার ক্লাসই থাকবে। ফিজিক্স নোটবুকে হাতে লিখে নোট করব, হাতে লিখে নোট করব। এবং এই নোট কার কত সুন্দর আমি দেখব, এই নোট কার কত সুন্দর আমি দেখব। নিয়াজ মোর্শেদ ফয়সাল আমার নাম লিখে মেনশন করবা, এই যে আইডি থেকে লাইভে আসছি, নাম লিখে মেনশন করে ফিজিক্স ম্যানিয়াক অথবা রেদন মেথড যে কোনো গ্রুপে তুমি আপলোড দিবা। আপলোড দিয়ে আমাকে মেনশন করবা, আমি দেখব বেস্ট নোট কার হয়, পূর্ণাঙ্গ নোট। ওকে, হাতে লিখে নোট করব। এটা অপশনাল, এটা করা মাস্ট না। এফবি পোস্ট, নোট পোস্ট, এটা করা মাস্ট না, বাট আমি ওটা করলে দেখতে পারি তোমরা কতটা করছো পূর্ণাঙ্গ নোটটা। ঠিক আছে, এই 2টা কাজ, এটা মাস্ট না, বাট এটা করলে আমি খুশি হব, দেখবো আর কি। বাট তোমার নিজের লিখে নোট করাটা মাস্ট। ওকে ফাইন। এবং 3 নাম্বার, মেইন বই যে যেটা পড়ো, মেইন বুক যে যেটা পড়ো, মেইন বুকটা গো থ্রো করব, গো থ্রো করব, মেইন বুকটা গো থ্রো করব। গো থ্রো মানে জাস্ট একবার চোখ বুলাবো, গো থ্রো মানে চোখ বুলাবো, চোখ বুলাবো, চোখ বুলাবো মানে তো বুঝোই যে পুরা বইটার উপর দিয়ে একবার গো থ্রো করবা, দেখে মিলাই নিবে এগুলো ঠিক আছে কিনা। দ্যাটস ইনাফ, দ্যাটস ইনাফ। এই মেইন বইটা চোখ বুলাবো, পাশাপাশি মেইন বইয়ের যে অনুশীলনী আছে না, অনুশীলনীটা একটু দেখবো, মিলায় দেখবো অনুশীলনী অঙ্ক পারে কিনা। অনুশীলনীর গাণিতিক সমস্যা দেখব, গাণিতিক সমস্যা দেখব। দ্যাটস ডান অ্যান্ড ডাস্টেড। এই 3টা কাজ তোমাদেরকে করতে হবে। পাশাপাশি এক চ্যাপ্টার শেষ হইলো। কেমন লাগছে তোমাদের ক্লাস, কেমন লাগতেছে নিয়াজ ভাইয়ের ক্লাস, নিয়াজ ভাইয়ের সঙ্গে কীরকম হচ্ছে তোমাদের অনুভূতি, সেটা একটু গ্রুপে পোস্ট করে আমাদেরকে জানাবা। এবং যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একজন করে ফ্রেন্ডকে হলে কেউ, 2 জন করে ফ্রেন্ড, একজন না 2 জন করে ফ্রেন্ডকে এই মেসেজটা কনভে করবা যে নিয়াজ ভাইয়া এবং রেদওয়ান ভাইয়ার এই বেসিক টু প্রো এবং ডু অর ডাই কোর্স ফিজিক্সে তোমার ভালো লেগেছে, এবং তাদেরকেও এনরোলমেন্ট করতে ডেফিনেটলি উদ্বুদ্ধ করবা। যদি তোমার ভালো লাগে, তো তোমার ভালো না লাগলে ডেফিনেটলি করবা না। এবং আমি ড্যাম শিওর আমার প্রত্যেকটা স্টুডেন্টের আমাদের ক্লাস ভালো লাগছে। এবং এই কাজগুলো করার পাশাপাশি তোমাদের জন্য কিন্তু সামনে ফার্দার আরও অ্যানাউন্সমেন্ট আসবে। তোমাদের জন্য একটা মেগা এক্সাম হবে, সেখানে তোমরা সবাই পড়ে লেখে পরীক্ষা দিবা। দেখো পড়াটা দেখুন তোমরা সবাই পড়তে পারো, এই চ্যাপ্টারটা সবাই বুঝে গেছো, এর উপরে একটা যদি মেগা এক্সাম হয়, সেই এক্সামে যদি তুমি প্রাইজ পাও, তাহলে ব্যাপারটা কত মজার হয়ে যায় না, অনেক মজার হয়ে যায়। সো সেই প্রাইজটাও দেখবা একটা বড় সড়ো বাল্ক প্রাইজ মানিও আমরা তোমাদেরকে দিব, হ্যাঁ বেশ বড়। তো অ্যানাউন্সমেন্ট আলাদা করে আসবে, মজার বাবা। আমরা চাই তোমরা গঠনগতভাবে চিন্তাশীল মানুষ হও, আমাদের সঙ্গে আগায় যাও, এবং সর্বোচ্চ চেষ্টাটা আমরা করবো তোমাদেরকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে সর্বোচ্চ সাফল্যের শিখরে পৌঁছে নিয়ে যেতে। তোমাদের 10টা চ্যাপ্টারে আর্কাইভ আমি অলরেডি দিয়ে ফেলছি। সেকেন্ড পেপারে কোর্স অলরেডি লঞ্চ, সেকেন্ড পেপারে কোর্সে তোমরা সবাই যুক্ত হবা। সেকেন্ড পেপারে কোর্সে এখনই যুক্ত হয়ে থাকবা, তোমাদেরকে বারবার বলতে হবে না। সেকেন্ড পেপারে কোর্সে আমারই আর্কাইভ পুরোটা পাবা, আমারই পূর্ণাঙ্গ সকল ক্লাস পাবা। ঠিক আছে,
ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, লাভ ইউ। 1 সপ্তাহ টাইম দেন প্লিজ, সবগুলো ক্লাস রিভিশন দিব। আচ্ছা ইনশাল্লাহ অনিকালি আমি অ্যানাউন্সমেন্ট দিব, বাট তোমরা এই ক্লাস এখন থেকেই করতে থাকো। লাভ ইউ, বাই। এক চ্যাপ্টার শেষ, ডিনামিক শেষ, দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স নিয়ে। সোফা, লাভ ইউ, টেক কেয়ার, বাই 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 বাই।